প্রভাবশালী ছিলেন। তারপর আর কি আমার পেশা পছন্দ করতো না, পেশাটা পছন্দ করতো না, পেশাটা পছন্দ করতেন না আমার নানা, বাট আমার নানাও গ্রামের ভিতরে অনেক নাম করা ছিলেন। তো তারপরে অ্যাকচুয়ালি আমার মা অনেক সুন্দরী ছিলেন, সেই ক্ষেত্রে আর কি আমার দাদা জোর করবো যেভাবে হোক না কেন নিয়েছে। নেওয়ার পরে দেন বলেছিল যে তখন হচ্ছে আপনার গ্রাম্য একটা ছিল এই এখন যে অ্যাকচুয়ালি বলে যৌতুক, কিন্তু তখন হচ্ছে আমার নানাকে আমার মাকে পণ দিয়ে নিবে। তো আমার দাদা মারা যায়, কিন্তু আর পণ টন দেওয়া হয় না। দাদা মারা যায় হচ্ছে আপনার সামুদ্রিক জাল পাততে গেছে, জালি করতে গেছে, তখন ওখান থেকে মরা নিয়ে আসে না আমার মাকে। দেন নিয়ে আসার পরে আমার দাদা মারা যায়। মারা যাওয়ার পর আস্তে আস্তে আমার দাদার বাড়ির ফ্যামিলি আস্তে আস্তে ধ্বংস হওয়ার পথে চলে গেল। দেন গরু ছিল, যা কিছু ছিল, আস্তে আস্তে সব কিছু আর কি মারা যাওয়ার পর যে চলে গেল। দেন আমার মা আমার বাবা তখন কোনো কিছু করতেন না। আমার দাদার সাথে যেত, যাওয়ার পরে আর কি ওইটুকুই শুধুমাত্র, কোনো কাজ টাজ কিছুই করতেন না। তো এখন আমার নানা কি করবেন? আমার নানা আমার বাবাকে নিয়ে আসলো, মাকেও নিয়ে আসলো, আমার নানা বাড়িতে থাকলো, খাইলো, সব কিছু ওখানেই করলো। দেন আমার বাবা তারপর ওই সেম কোনো কাজ করার কথা বললে সে কোনো কাজ করতো না। মানে ততদিনে ঘর জামাই হয়ে গেছে। হ্যাঁ, ঘর জামাই হয়ে গেছে, জি। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন শোতে যেত, বিভিন্ন গান শুনতো, বিভিন্ন যাত্রাপালায় যেত, কোনো কাজ টাজ করতো না। তো আমার নানা একসময় বললো যে এভাবে তোমাদের কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবো, তোমরা ঢাকায় চলে যাও। তো ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পরে বাবা ঠিকমতো কাজ করতেন না। তো মা এক পর্যায়ে দেখা গেল যে ঢাকায় মা নূতন, কিছুই করতে পারবেন না। তো আবার দেন ফেরত বাড়িতে চলে গেল। তখন আমার একটা বোন হলো, বোনের বয়স হচ্ছে তখন ছিল, হওয়ার পরে ওই আমার বোনকেও আমার নানার বাড়ি থেকেই আর কি করতো। তো দাদা বাড়ি থেকে কোনো হেল্প পেতো না। তো আমার মাকে আমার নানা হচ্ছে বাবাকে সুখী করার জন্য আবার নানা বাড়িতেই রাখলেন, অ্যাকচুয়ালি ঘর জামাই বলতে গেলে। তো রাখার পরে দেখা যাচ্ছে যে আব্বুর কোনো ইমপ্রুভ হচ্ছে না। সে শুধু ওই বিভিন্ন ইয়েতে যেত আর কি, বিভিন্ন যাত্রাপালায় যেত, বিভিন্ন নির্বাচন করলে ওখানে যেত আর কি, বিভিন্ন রাজনৈতিকের কাজই করতো। তো অ্যাকচুয়ালি আমার নানা বললো যে না, তোমাদের এভাবে আর কোনো দিন আমার পক্ষে সম্ভব না, তোমরা আলাদা কিছু একটা করো, না হলে আমার বাড়ি থেকে চলে যাও। ওকে, তখনও আপনি হননি? না, তখন আমি তো অনেক পরে হয়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এরকম করতে করতে আমার একটা আপু হলো। আপু হওয়ার পরে আমার আব্বু নাকি মোটামুটি চেঞ্জ হলো, তখন মোটামুটি কাজ করতে লাগলেন। দেন আমার আপুটা 2.5 বছরের সময় মারা গেলেন। আমার আপুকে নিয়ে ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পর ওখানে কিছু কাজ করলেন। দেন আমার আপুর একটা রোগ হয়েছিল, তো রোগের হওয়ার কারণে উনি 2.5 বছর বেঁচে ছিলেন, দেন মারা গেল। তো আমার আপুটা মারা যাওয়ার পরে আব্বু নাকি খুব শক পেয়েছে যে মেয়েটা মারা গেছে, সেই জন্য। তো তখন থেকে আবার আব্বু আর কি কেমন হয়ে গেল, কাজ করছেন না, ঘুরে ফিরে খাচ্ছেন, ঠিক মতোই করতেছেন না, আম্মুর সাথে খুব খারাপ বিহেভ করছেন। দেন এরকম করতে করতে দেন বড় আপু হলো, আমার আর একটা আপু হলো। আপু হওয়ার পরে আব্বু কিছুটা চেঞ্জ হলো, আবার কিছু কাজ করা শুরু করলেন। তো আব্বু কাজ করতে করতে একসময় দেখা গেল কি আমার আব্বুর তখন একটা চাহিদা হলো যে ছেলের দরকার তার। তো ছেলে চাওয়ার পরে তখন আমি হলাম আর কি। আমার আপুর গ্যাপিং হচ্ছে 2 বছর, মেবি 2.5 বছর সামথিং এরকম। 2 বোনের পরে ছেলে চাওয়ার ক্ষেত্রে আপনি হলেন? হ্যাঁ, 2 বোনের পরে ছেলে চাচ্ছিলেন, দেন তখন আমি হলাম। এবং আমার আপুর গ্যাপের সাথে আমার গ্যাপ হচ্ছে মেবি 2 থেকে 2.5 বছর সামথিং, এর বেশি হবে না, 2 বছরই মেবি বলা যায়। তো আমি হওয়ার পরে তখন হচ্ছে আব্বু আর কি এই চেঞ্জ, পুরোটাই চেঞ্জ। আমি হওয়ার পরে আম্মু শুনেছি আমার কাছে, সেটা হচ্ছে যে আমাকে দেখেও নি আমার বাবা। সে বললো কেন মেয়ে হয়েছে, তার কথা বক্তব্য হচ্ছে মেয়ে হয়েছে কেন, আমার আম্মুকে ঠিকমতো খেতে দেয়নি, ইভেন আমাকে দেখেও নি। তো এটা আর কি আমার আম্মুর মুখে শোনা। তো এই কথা বলার পর আব্বু এরকম করার পরে আম্মু আমাকে নিয়ে মেবি 6 মাস ছিলেন ঢাকাতে। 6 মাস থাকার পরে আম্মু আবার আমাকে নিয়ে গ্রামে চলে গেলেন। তো গ্রামে যাওয়ার পরে কিছুদিন বড় আর কি, মোটামুটি বড় হয়েছি, তখন আর কি কিছুই জানি না আর কি, চিনি না। দেন মনে আছে এতটুকু যে আম্মু আবার ঢাকায় চলে আসছে, তখন খুবই ছোট আমি। তো ঢাকায় চলে আসার পরে আব্বু তখন আর কি কনস্ট্রাকশনের কাজ করতেন। জি। তো এরকম করে আর কি তখন আমরা মোটামুটি তখনই পরপর 2টা ভাই হলো। ও, 3 বোনের পরে পরপর 2 ভাই? হ্যাঁ, 2 ভাই হওয়ার পরে আব্বু চেঞ্জ, যে 2টা ছেলে হয়েছে, তার খুব খুশি। বাট তখন আর কি আমাদেরকে মোটামুটি দেখছেন, কিন্তু আব্বুর যে একটা টর্চারিংয়ের ব্যাপারটা, যে আমার মাকে যে টর্চারিং করাটা, এটা তার বন্ধই হয়নি। গায়ে হাত তোলাই তো কন্টিনিউ, সে গায়ে হাত তুলতো। তো যখন গ্রাম থেকে সে আম্মু অনেক ঋণ হয়ে আসছে ঢাকাতে, যে আম্মু আর এখন পারছে না, যে আমরা 4টা ভাই বোন, গ্রামের থেকে খাওয়া পড়া, আব্বু ঠিকমতো খরচ দিত না। নানা বাড়ি তখন নানা অলরেডি মারা যায়নি, নানা তখন অসুস্থ, নানা হেল্প করতে পারছেন না। তো কী করবে, ঢাকায় চলে আসলাম।
ঢাকায় চলে আসার পরে তখন আমি খুবই ছোট, ভাই বোনরা, আমার ছোট ভাইটা সব থেকে যে ছোট ভাইটা সে তখন মেবি 6 মাস কি 8 মাস এরকম হবে, আমি সামথিং মনে নেই, কিন্তু এতটুকু মনে আছে যে আমরা 4টা ভাই বোন খুব ছোট ছোট আর কি, গ্যাপ ছিল না বেশি একটা, ওই 2 বছর 2.5 বছর এরকম গ্যাপ ছিল। তো আব্বু একটা অসুস্থ হলেন, টিবি রোগ হলেন। টিবি রোগ হওয়ার পরে আম্মু আর কি এমনভাবে মানুষের কাছে মানুষ আর কি কাজ করতো, আম্মু পিছনে অনেক কষ্ট করছে, অনেক, আমাদের জন্য প্রচুর পরিমাণ কষ্ট করতেন। তো সেগুলি আমি জানতাম না আর কি, আম্মু বলেছেন যে তোমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছি আমি। তো যখন আমরা আর কি ওই ছোট ছোট নিয়ে আসছে যখন আমাদেরকে, আব্বু যখন কাজ করতে পারতেন, আব্বুর একটা টিভি রোগ হলেন। তো হওয়ার পরে আব্বুকে নিয়ে বিভিন্ন হসপিটালে চলে গেল। তো আম্মু ঢাকা মেডিকেল নিয়ে আসলো আব্বুকে। নিয়ে আসার পরে ওখান থেকে বললো যে আপনি এখানে ভর্তি করেন, এখানে ভর্তি করলে দেন ট্রিটমেন্ট হবে। তো আম্মু তখন দেখলো যে মেডিকেলে সাধারণত ঢাকা মেডিকেলে ফ্লোরে শুয়ে থাকে, কেউ দেখে না, বিভিন্ন রোগী চিৎকার করছে। তো সেইটা দেখে আম্মুর খুব কষ্ট লাগলো যে না, এভাবে আমি ফেলে রেখে গেলে বাঁচবে না, দেন মারা যাবে। তো এরকম করে আম্মু তখন আব্বুকে নিয়ে আসলো, বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পর এখন আম্মু চিন্তা করছে কি করবে। তখন তো আমাদের এরকম বড় কেউ নাই, আমার মামা যে সে ছোট, আরেক মামা আছে, সেও ওরকম কোনো কিছুই করতে পারছেন না, নানা অসুস্থ, তো কি করবে। তো আম্মুর এক খালাতো বোন ছিল আর কি, ওই যে বাড়িতে আমরা ভাড়া নিয়েছিলাম ওখানেই ছিলেন। তো উনি বললো যে কি করবি এখন তুই। তো আম্মু বলে দেখি এখানে কি করা যায়। তাহলে ওখানে আমরা যে এলাকাতে ছিলাম ওখানে একটা ডক্টর ছিলেন। তো ওনাকে আম্মু আর কি মামা বলে ডাকতেন, ওই ডক্টরটা অনেক ভালো ছিলেন। তো আম্মু ওনার পাটা ধরলো, বললো যে আপনি আমার বাবার মতো, আপনি যদি আমাকে আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করান দেন তাহলে বাঁচবে, নাহলে নাই। ধরেন আপনার মেয়ের জন্য আপনি একটা কিছু করছেন। হ্যাঁ, তো আম্মু এরকম করে বলার পরে তো বললো যে ঠিক আছে, আমি দেখি কী করা যায়। তো বললো যে আপনার মামা, আপনার টাকা কখনোই মার যাবে না, আপনি ওষুধ দেন, ওকে ট্রিটমেন্ট করেন, আমি আপনার যেভাবে হোক না কেন টাকাগুলি পরিশোধ করে দিব। আচ্ছা। তো আম্মু ওই নানাটা তাই করলেন। তো এরকম করে সে ট্রিটমেন্ট করলেন। তো করার পরে উনি অনেক দিন যাবত লাগিয়ে আমার মনে আছে যে ট্রিটমেন্ট করাইছে। তো এমনি দেন এর ভিতরে রোজা চলে আসলো। তো রোজার ভিতরে আব্বু মোটামুটি সুস্থ আর কি, এক পর্যায়ে মোটামুটি কি ভালোই সুস্থ, উঠতে পারছে, হাঁটতে পারতেছে, খেতে পারছে। ঠিক তখনই ঈদের আগের দিন, আমার এইটুকু মনে আছে স্পষ্ট যে ঈদের আগের দিন, তখন আমরা স্কুলে ভর্তি হইনি, মেবি তখন আমার 4 থেকে 5 বছর বয়স হবে মেবি। ঈদের আগের দিন সবাই ড্রেস কিনে, আমাদের কোনো ড্রেস হচ্ছে না, আমরা শুধু সেফ দেখছি যে সবাই ড্রেস পরছে, আমরা তাকিয়ে দেখছি। দেন আমাদের ছোটবেলা থেকে একটা কথা ছিল যে তোমরা কারো দুয়ারে যাবা না, কারো কাছে ঘিরবা না, কেউ যদি কোনো কিছু খায় তোমরা দেন তাদের কাছে গিয়েও সামনে দাঁড়াবা না। তো ওই জিনিসটা আমরা ফলো করতাম সবসময়, ছোটো থেকে মাথায় এই জিনিসটা কাজ করতো। তো দেখতাম যে সবাই নতুন ড্রেস পরে, আমরা কোনো কিছু বলতে পারতাম না, কারণ চোখে দেখছি যে বাবা অসুস্থ। তো আম্মু যে কাজগুলি করতেন, তো ওখান থেকে এক আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেলটা নাকি এয়ারপোর্টে জব করতেন। তো ওই আঙ্কেলটা আম্মুকে অনেক হেল্প করতো, টুকটাক কিছু জিনিসপত্র দিলে, টাকা দিলে আম্মু ওইটা দিয়ে ঘরে কিছু কিনতো, দেন আব্বুকে চিকিৎসা করাতেন। তো এরকম করে আব্বু ঈদের আগের দিন আম্মু আর কি সেমাই নিয়ে আসছে, আর চিনি নিয়ে আসছে, আর মেবি দুধ নিয়ে আসছিল না কি যেন এরকম একটা কিছু। তো ঈদের আগের দিন, কালকে ঈদ, আজকে চাঁদ রাত, দুপুরের দিকে আব্বু সুস্থ, তখন পুরোপুরি সুস্থ। তো ঘরের ভিতরে হচ্ছে আপনি পানি ছিল না, যে জগটাতে পানি ছিল না, তখন একটা গ্লাউন্ড ছিল, জগ অ্যাকচুয়ালি। তো ওটাতে পানি ছিল না, আব্বু দেখে যে ঘরের ভিতরে পানি নাই কেন। তো ওই গ্লাউন্ডটা কী করলো, বাইরে ফেলে দিল। দেন কিছু মাটির ঢাকনা ছিল, তো ওই ঢাকনাগুলি সব বাইরে ফেলে দিল। কে ফেলে দিল? আব্বু ফেলে দিছে। তখন তুমি মোটামুটি সুস্থ, মানে রাগে ফেলে দিল। কেন সে গ্লাউন্ডের ভিতরে পানি নেই, সে পানি কেন ঢেলে খাবে, দেন পানি কেন নিয়ে আসতে হবে এখন কল থেকে। ফেলে দেওয়ার পর আম্মু এতটাই ভীতুই বলবো আম্মুকে, আম্মু কখনোই আব্বুর চোখের দিকে তাকে কথা বলেনি, এবং এখনো আম্মু ওরকম ভাবে কোনো আব্বুর প্রতি কোনো রিয়েট দেখায় না। তো আম্মু চুপচাপ, যে আব্বু রাগ করছে যেহেতু, সেক্ষেত্রে আম্মু খুবই চুপ, যে আমাদেরকে বলছে তোরা চুপ থাক, কোনো কিছু বলিস না, এখন কিন্তু প্রচণ্ড রাগ তোর আব্বুর। তো আম্মাও চুপ করে আসছে, আমরাও চুপ করে আসছি। আব্বা গ্লানটা ভেঙে বাইরে ফেলে দিল। আম্মা তখন একটা কথাই বলছে, তুমি সুস্থ হইতে পারলা না, এর ভিতরে তুমি এগুলি ফিক মেরে ফেলাই দিলা, জাস্ট এতটুকুই বলছে মেবি, আর বাকিটা আমার মনে নাই। তো আব্বু কি করলো, আম্মুকে যাইয়া সাথে মার, একদম সাথে মার দিল। এমন মারলো যে মনে হয় নাক মুখ দিয়ে সমানে আর কি, একটা উঠোন ছিল, উঠোনের মধ্যে পড়ে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল। রক্ত বের হওয়ার পর আম্মুর যে খালাতো বোনটা ছিল, তো উনি আসছে, বাড়ির লোকজন যারা ছিলেন তারা ধরার পরে দেখা গেল যে তারা ধরে রাখতে পারতেছে না। আব্বুর পায়ে একটা শুয়ের মতো একটা জুতা ছিল, তো ওইটা দিয়ে আম্মুকে ইচ্ছা মতো মুখের ভিতরে
লাথি দেওয়ার পর নাক দিয়ে সমানে রক্ত বের হলো। আম্মু ওখানে অজ্ঞান, সাথে সাথে অজ্ঞান হওয়ার পরে দেখা গেল কি যে ওই খালাটা আসছে। আসার পরে আমার আম্মু আর কি খালা খুব রাগ করে বলল যে রেখে দে, ধরবি না ওকে কেউ, ও মারা যাক। কারণ ওকে দেখতেছি আম্মুর আবার চাচাতো বোন ছিল, একদিকে চাচাতো বোন একদিকে ফুফাতো বোন। তো বললো কি তোরা কেউ ধরবি না ওকে, ছোটবেলা থেকে দেখতেছি কষ্ট করতে করতে সহ্য করতে করতে এই পর্যন্ত আসছে। ওর বাবার বাড়িতে কোনো কষ্ট করে নাই, দেন এখানে যে পরিমাণ কষ্ট করছে, আর এখন এই 4টা বাচ্চা নিয়ে ও এত কিছু করলো, ওকে সুস্থ করলো। ও কালকে একটা ঈদ আর আজকেও এই কাজটা করলো, ওরা কেউ ধরবি না, ও মারা যাক, মারা যাওয়ার পরে তো খুশি হবে। এই কথা খালা বলার পর খালাও রাগ করে ধরলো না ধরা তো বাড়িতে আর একটা মামা, নানা বলে রাখতাম, আম্মু মামা বলে রাখতো, তো উনি ধরলো, ওই নানুটাও ধরলো, ধরে আম্মুকে নিয়ে কি প্রাথমিকভাবে আপনার ফার্মেসিতে নিয়ে গেল, নিয়ে যে ট্রিটমেন্ট করালো, আম্মুর মুখ টুক ফুলে গেল। তো এরকম করে চলার পরে আব্বু আমাদেরকে ভর্তি করাবে না, পড়াশোনা করাবে না, কে খরচ বহন করবে সেই। তো আম্মু একজনকে ধরে আমাদেরকে স্কুলে ভর্তি করালেন। তখন ছোট ভাই, আমি আর বড় আপুকে আর আমার ছোট ভাইটাকে ভর্তি করালেন। তো আমরা ক্লাসে ওখানে আর কি আম্মু বাসায় বসে আমাদেরকে নাম টাম শিখাতো, সব কিছু আর কি যতটুকু পসিবল ছিল ওটুকু আমাদের বাসায় বসে শিখাতেন। ভর্তি করার পরে ওখান থেকে আমরা মেবি আমি 2তে পড়ি। ওখানে আব্বু তখন আর কি আম্মু ওই যে কাজগুলি করতেন ওই কাজগুলি আর করতে পারলেন না। দেখালো ওখানে প্রফিট কম, টাকা কম, দেখা সংসার যত কষ্ট হয়। দেন আম্মু আবার গার্মেন্টসে ঢুকলেন, গার্মেন্টস করা শুরু করলেন। তো আম্মু গার্মেন্টসে যেত, বড় আপু আমাদেরকে দেখাশোনা করতো। তো আপু স্কুলে যেত, আমাদেরকে স্কুলে নিয়ে যেত। এরকম করতে করতে আম্মু দেখা গার্মেন্টস থেকে চলে আসলো। গার্মেন্টস আর করতে পারলো না, ওখানে টাকার পরিমাণটা কম। তো আব্বু একসময় বললো কি যে তোমরা বাড়ি চলে যাও। তো আম্মু বললো যে বাড়ি গিয়ে কি খাবো। বাবা কি করতেন তখন? বাবা কনস্ট্রাকশনই কাজ করতেন। আচ্ছা, দুজন মিলে সংসার সামলাতে পারছিল না? সংসার সামলাতে পারছে না, কারণ আমরা 4টা ভাই বোন, দেন তাদের পড়াশোনা খরচ, দেন খাওয়া দাওয়া সবকিছু মিলে আর কি পসিবল হচ্ছিল না। তো আব্বু বললো কি যে তোমরা গ্রামে চলে যাও। আম্মু বললো যে গ্রামে গিয়ে আমরা কি খাবো, গ্রামে গিয়ে খাওয়ার মতো তো কোনো কিছু নাই, যে আমাদের ওরকমের সম্পত্তি যা ছিল সব আমার চাচারা ভাগ করে নিয়ে নিচ্ছে, তো ওখানে তো আমাদের কিছুই নাই, তা বাড়িটা ছাড়া তো কিছুই নেই, তো আমার খেতে হলে তো আমার তো ওরকম ইনকামের প্রয়োজন, আর আমি গ্রামে গিয়ে কী কাজ করব। তো আম্মু ঢাকায় রয়ে গেল। থাকার পর আমি ক্লাস 3তে যখন উঠছি, 3তে ওঠার পরে আমার ছোটো ভাইটা তখন ক্লাস 1-এ পড়ে, আপু 4-এ উঠছে। তো তখন আমার নানু একটা চিঠি দিলে বললো কি যে তোমরা গ্রামে চলে আসো, তোমাদের বাড়ি দখলে নিয়ে নিচ্ছে। আমার পাশে বাড়ি এক মামা আছেন, ওনারা আবার ওনাদের বাড়ির পাশে বললো যে ওরা দখলে নিয়ে নেবে। তো কী করলো আম্মু, তখন বাড়ি বাঁচাতে গেলে তো অবশ্যই বাধ্যতামূলক যেতেই হবে। তখন আব্বু ঠিক করলো যে তখন আমি ক্লাস হয়তো ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে আব্বু আমাদের সবাইকে নিয়ে গ্রামে চলে গেল। তখন আমি ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে গ্রামে চলে গেলাম। তখন আমাদের একবারই প্রপারলি নিয়ে গেল, আর ঢাকায় রাখলো না। মানে বাড়িতে আপনাদেরকে মানে প্লেস করলো আর কি, ঢাকা থেকে সবাইকে বাড়িতে প্লেস করলো। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো ওখানে আমাদের ঘর ছিল না, তো ঘর তোলার পরে আব্বু আমাদেরকে আবার তখন স্কুলে ভর্তি করলো, গ্রাম স্কুলে। বড় আপুকে, আমাকে আর আমার ছোট ভাইটাকে স্কুলে ভর্তি করলেন। আর যেদিন আর একটা ছোট ভাই ছিল, ও তখন খুবই ছোট, ওকে তখন ভর্তি করার মতো সময়টা হয়নি। তো ভর্তি করার পর আমি আম্মু তখন বাড়িতে ছিল, আব্বু তখন ঢাকাতে থাকতো। তো আব্বু এরকম ভাবে বলছে যে তোমরা যদি গ্রামে থাকো, আমি যদি ঢাকা থেকে টাকাটা পাঠাই তাহলে তো তোমাদের এখানে খরচটা কম হবে, গ্রামের জিনিসপত্র দাম কম, দেন ভাড়াটা লাগছে না, সবজি লাগিয়েও খাওয়া যাবে। তো আম্মু বলে ঠিক আছে তাও তো হয়। তো আম্মু এভাবে আমরা রইলাম, টাকা পাঠাচ্ছে না আর কি, টাকা পাঠাচ্ছে বললেই বলে আমার কাজ নেই আজকে, আমার এখন বৃষ্টি, এই সেই বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে। তো আম্মুকে বললো কি যে তুমি দেখো কারো কাছ থেকে ধার দেনা করে পারো কিনা। তো আম্মু ধার দেনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো, দেখা যায় কাউকে বলতো যে 1 কেজি চাল, হাফ কেজি চাল, এরকম করে। তো আমার এটুকু মনে আছে যে দুপুরে যে কখনো পেট পুরে খাওয়াটা, ওইটা কখনো মনে হয় আমি দেখিনি, যে আব্বু যখন গ্রামে আমাদেরকে দিয়েছে। তো আব্বু কী করলো, ওরকম করে করতে করতে আম্মু এখন এমন পরিমাণ দেনা হলো, তখন সুদে টাকা নেওয়া শুরু করলো আম্মু, যে সুদ করে টাকা নিয়ে সংসার চালাচ্ছে আম্মু। আব্বু বলছে টাকা দিবে, আম্মু চিঠি দিচ্ছে, আব্বু বলছে যে হ্যাঁ এই যে দিব, এরকম করতে করতে আব্বু আর টাকা দিচ্ছে না। ইতির ভিতরে শুনে আব্বু এখানে কার সাথে রিলেশন, আম্মু গ্রাম থেকে শুনছে যে কার সাথে আব্বু রিলেশন, আব্বু তাকে বিয়ে করবেন। তো আম্মু বললো যে 4টা ছেলে মেয়ে রেখে সে আবার বিয়ে করবে, তা আমি এদেরকে নিয়ে কী করবো। তো এরকম করতে করতে আম্মু আর কি এমন একটা পর্যায়ে চলে গেল যে গ্রামে এখন কেউ আমাদেরকে ধার দেনাও দিচ্ছে না। যদি কারো বাড়িতে, কিন্তু আমরা যে ধার দেনা করে খাচ্ছি, বাট এটা কিন্তু কেউ জানছে না যে আমরা দুপুরে খেতে পারছি না। দেখা গেল আমরা রাতে রান্না বা সকালে রান্না করছে বা রাতে রান্না করছে, ওই বাসি ভাতটুকু থাকতো, ওইটু পানি দিয়ে আমরা খেয়ে ফেলতাম।
4টা ভাই বোনই। দেন আমাদের পড়াশোনাটা আম্মু বন্ধ করেনি, আম্মু ওভাবে আমাদেরকে পড়াশোনা চালিয়েই নিচ্ছে। তখন হচ্ছে আমার মামা ক্লাস সম্ভবত মেট্রিক পরীক্ষা দিয়েছে এরকম কিছু একটা। তো এরকম করতে করতে আম্মু ঢাকায় যখন না, তখন আম্মু বললো যে না আমার পক্ষে আর সম্ভব না, আমি ঢাকায় যাব। দেন এর ভিতরে আমরা যদি কারো বাড়িতে যেতাম, সবাই যদি জিজ্ঞেস করতো তোরা কি দুপুরে খাইছিস, তো আমরা বলতাম না আমাদের সকালে যে ভাতটুকু ছিল ওইটুকু আমরা খাইছি। কারণ মানুষই দুপুরে পেট ভরে খায়, দেন রাতে আর সকালে কম খেলেও চলে, দুপুরে তো মানুষ পেট ভরে খায়, আর তোরা রাতে খাস আর দিনে না খায় থাকোস। তো এরকম করে বললো, বলার পর আমরা ওগুলি কোনো কিছুই করতাম না। আর আম্মুর কথা ছিল যে তোমরা কারো দুয়ারে গিয়ে থাকবা না, কারো খাবার দেখলে সেখানে দাঁড়াবা না, যদি তোমাদেরকে কেউ কিছু দেয় কখনো নিবাও না। দেন আমরা কখনো কোনো কিছু ধরতাম না, 4টা ভাই বোন ছিলাম, কারো দুয়ারে গিয়ে দাঁড়াতাম না। দেন চাচার বাড়ি ছিল, পুকুর বাড়ি ছিল, কখনো তাদের বাড়িতেও যেতাম না, না খেয়ে থাকলেও যেতাম না। তো আম্মু আবার কীগুলো ঢাকায় নিয়ে আসলো, তখন আমি ক্লাস 4-5 পড়ি। 5 পড়ি, তখন আম্মু কী করলো যে আপুকে আর আমাকে ঢাকা গ্রামে রেখে আসলো। বললো যে তোমরা গ্রামে থাকো, আমার নানু আছে, তখন নানা মারা গেছে, তো আর আমার খালা থাকেন। তো বললো যে তোমরা গ্রামে থাকো, আমি ঢাকাতে যাই। তো আমাদের বাড়িতে ঘর আছে, তো আমার নানু বাড়িতেও ঘর আছে, তো আমাদের বাড়িতে আমাদেরকে একা রেখে কীভাবে যাবে। তো নানুকে আমার খালাকে বললো যে তুই থাক আমার ওদের সাথে, আমি ঢাকাতে যাই, ওর বাবা নাকি আবার বিয়ে করতে চাই, দেখি কি হয়। তো গেলাম, আম্মু ঢাকায় গিয়ে শুনে যে হ্যাঁ সত্যি আব্বু বিয়ে করার জন্য প্রস্তুত, যে ওনাকে বিয়ে করবে এরকম একটা শুরু করে দিচ্ছে। তো আম্মু যেভাবে হোক না কেন ওনাকে ওইটা নিয়ে কি করলো আর কি, বন্ধ করলো বিয়েটা, যাতে বিয়েটা না করতে পারে। তো আম্মু বললো যে তুমি যে ঢাকাতে এসে বিয়ে করার জন্য এরকমই করছো, এখানে 4টা ছেলে মিলে আমি কি করে খাই। তো আম্মু বললো যে ঠিক আছে। আব্বু তখন আর কি বিভিন্ন রকমের অজুহাত দেখাচ্ছে, কিন্তু আম্মুকে যে টর্চার করাটা কখনোই থামে নাই। গ্রামে থাকতেও দেখতাম আব্বু মারতো, ঢাকাতে আসতো তাই সেম। তো আম্মু ঢাকাতে একবারে চলে আসলো, দুই ভাইকে নিয়ে আমাদেরকে গ্রামে রেখে আসলো। আপু তখন ক্লাস 5 উঠছে, আপু তখন ক্লাস 6, আমি তখন ক্লাস 5। তো আমাদের পরীক্ষা শেষ হলো, দেন আপু ভর্তি হলো, আমিও ভর্তি হলাম, ক্লাস 6 ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আম্মু আমাদেরকে ওখান থেকে ঢাকা থেকে 500 করে টাকা পাঠাতো আমাদেরকে খাওয়ার জন্য, কিন্তু ওটুক দিয়ে আমাদের হতো না। 500 টাকা 2টা বোন পড়াশোনা খরচ দেন, এটির ভিতরে আমার মামা আবার কিছু টাকা পাঠাতেন। তখন আমার মামা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, সে দেন ভার্সিটিতে পড়ে, তখন সে টিউশনি যে করতো ওই টাকাগুলি সবটুকুই আমাদেরকে আর কি যতটুকু পসিবল ছিল অতটুকুই পাঠাতো, নানুকে পাঠাতো, দেন আমাদেরকেও পাঠাতো এরকম কিছুটা। তা আম্মু বেশিরভাগ পাঠাতো আর কি। তো তখন আম্মু যে টাকাটা পাঠাতো ওটা গোপনে করে পাঠাতো, যেন আব্বু যাতে না জানতে পারে যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন। আম্মু যা ইনকাম করতো সবই বাবাকে দিতে হতো, এতে কোনো নাই যেন তাকে না দিলে আর বরঞ্চ বেশি এটি নিয়ে আর কি গ্যাঞ্জাম সৃষ্টি করতো। তো এরকম করতে করতে লাস্ট মোমেন্টে দেখা গেল যে আব্বু বিয়ে আর করতে পারলো না। আব্বু কি করলো, দেখা গেল যে ওইটা নিয়ে আম্মুকে নিয়ে বিভিন্ন রকমের টর্চার শুরু করলো, যে সে বিয়ে করবে, সে এরকম বিভিন্ন রকমই দেখালো। তো আম্মু যেভাবে আপনাকে এক পর্যায়ে বিয়েটা থামানোর পরে আম্মু এখন ঢাকাতে কি করবে, কিছু করার তো নাই। তো একটা নানু ছিলেন আর কি, তো নানুটা মারা গেছে, নানুটা অনেক ভালো ছিলেন, আম্মুকে নিজের মেয়ের মতো দেখতেন। তো ওই নানুটা ওই মামাকে বলতো, ওনার ফ্যামিলিটা অনেক হাই লেভেল, বর্তমানে ওনারা আমেরিকাতে আছেন। তো ওই নানুটা ওই মামাকে বললেন যে তুই ওকে কষ্ট দিস না, ওকে তুই হেল্প করিস। তো ওই মামাটা আর কি, ওই মামাদের বাসায় আম্মু হেল্পিংয়েরই করতো, করার পরে দেন ওই মামাটা আর কি আম্মুকে যথেষ্ট পরিমাণ হেল্প করতো। তো ওই মামিটা ছিল একটা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল। তো আম্মুকে বললো কি যে তুমি একটা কাজ করো, তুমি এখানে তোমার সার্টিফিকেটগুলি দিয়ে তুমি এখানে ঢুকতে পারো। তো আম্মু বললো যে হ্যাঁ তাও তো হয়, কিন্তু আব্বু তা দিল না। তো আম্মু এরকম করে টুকটাক কাজ করতে লাগলো, কিন্তু ওগুলি দিয়ে আমাদের আর হচ্ছে না, আমাদের পড়াশোনাও হচ্ছে না, দেন আমাদের খাওয়া খরচও হচ্ছে না, কিছুই হচ্ছে না। দেখা যায় সারাক্ষণই আব্বু ওই মার ধরেই চালাচ্ছে, কোনো একটা ক্লু পেলেই শুরু করে দিচ্ছে। তো এরকম করে যখন 6 হলো, তখন আম্মু বললো কি আমার পক্ষে আর সম্ভব না, আমি আর টাকা পয়সা দিতে পারবো না তোমাদেরকে, তোমরা ঢাকায় চলে আসো। আপু তখন ক্লাস 7, আমি দেন ক্লাস 6ও কমপ্লিট করছি, আমি 7 উঠছি। তখন আম্মু বলে ঢাকায় চলে আসো। তো ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পরে তো বাসায় এসে দেখি আব্বু ওই আম্মুকে কিছু না কিছু দিয়ে আর কি শুরুই করে সারাক্ষণ। তা আম্মু যথেষ্ট পরিমাণ পারে যে চুপ থাকার জন্য। তো দেখা গেল যে এরকম একটা পর্যায়ে গেল, ঘরের ভিতরে যে টিভি দেখবো আমরা, আব্বু টিভি দেখছে, দেখার পর ফ্ল্যাগটা খুলে রাখছে, এবং দেন সে কীভাবে খুলে রাখছে ওইটাও আব্বু ফলো করতো, যে সে যেভাবে রেখে গেছে ওইটাও ওইভাবে আছে কি না, আমরা এরকমটাও তা ধরতে পারতাম না। এরকম একটা ব্যাপার দেখা যায় আমরা ঘুমিয়ে আছি, ভোর 5টা বাজে ফ্যান অফ করে দিচ্ছে, ভোর 5টার পরে ফ্যান ছাড়া যাবে না, যতই গরম থাকুক না কেন ফ্যান ছাড়া যাবে না। তো এরকম করে এক পর্যায়ে আমাদেরকে ঢাকায় নিয়ে আসলো, পড়াশোনা করার বন্ধ করে দিল। তখন আমাকে বললো যে পড়াশোনা করানো যাবে না, পড়াশোনা করতে পারবা না, কি করবা, কিছু একটা করো। কোন ক্লাসে থাকতে এটা? তখন ক্লাস 7 আমি। ক্লাস 7? হ্যাঁ। তখন বললো যে তোমার পড়াশোনা করা চলবে না,
তখন আপু বললো যে না আমি পড়াশোনা করব। তো আমি ছোটোবেলা থেকে একটু বাউন্ডলের ছিলাম, মানে কি আমি বিভিন্ন গাছে উঠতাম, বিভিন্ন দুষ্টামি করতাম, পড়াশোনার প্রতি ওরকম একটা আগ্রহ তেমন একটা আমার ছিল না। তো যখন আব্বু পড়াশোনা বন্ধ করে দেওয়ার কথা বলো, তখন আমার মনে একটা হলো যে না, আপু গ্রামে চলে যাবে পড়াশোনা করার জন্য, আমিও পড়াশোনা করব। তখন আম্মু বললো যে তোমাদেরকে আমি পড়াশোনা করাতে পারবো না বাবা, কারণ আমার পক্ষে সম্ভব না, আমি তোমার 2 ভাইকে পড়াশোনা করাবো না, তোমাকে পড়াশোনা করাবো। তা আমাদেরকে পড়াশোনা অ্যাকচুয়ালি বন্ধ করে দিল। তখন আপু বললো যে না আমি পড়াশোনা করব, আমি পড়াশোনাটা বন্ধ করব না। তো আপু পড়াশোনার জন্য আবার সে নানা বাড়িতে চলে গেল। নানা বাড়িতে চলে যাওয়ার পরে মামা যা দিচ্ছেন, মা টুকটাক পাঠাচ্ছেন, সেটা দিয়ে পড়াশোনা শুরু করলো। দেন আমার পড়াশোনা আর হলো না। আমাকে কি করলো বাবা, বললো কি যে তুমি একটা কাজ করো, তুমি গার্মেন্টসে যাও, তুমি গার্মেন্টস করো বিভিন্ন লোকের সাথে। তখন হয়তো আবার মেবি ধরেন ক্লাস 7 উঠছি, তখন আর বয়সটা কতটুকু বা হবে। তখন বলো গার্মেন্টসে যাও তুমি। ক্লাস 7 পড়া অবস্থায় গার্মেন্টসে যাওয়ার কথা বলছো? হ্যাঁ, তখন বলছে গার্মেন্টসে করো তুমি, গার্মেন্টসে কাজ করো তুমি, কারণ আমাকে টাকা দিতে হবে, দেন আমি তোমাদেরকে বসিয়ে খাওয়াতে পারবো না। তো গার্মেন্টসে দেওয়ার কথা বললো। তো আমার মামা সে বললো কি যে না গার্মেন্টসে গেলে দেখা যায় একটা গার্মেন্টস যে খারাপ তা বলবো না, গার্মেন্টসে গেলে দেখা গেল একটা যে প্রপোজাল আসলো, মেয়েকে কি করে, মেয়ে গার্মেন্টসের কাজ করে, তখন একটা ভালো যে আমি একটু ওদেরকে বিয়ে দিবেন আপনি, তাও তো পারবেন না। আমার মামা এই কথাটা বললো। আমি এত কথা বুঝি না, আমাকে টাকা দিতে হবে এটা আমি জানি, ইনকাম করে টাকা দিতে হবে, কি করবো সেটা তোমাদের ব্যাপার। তো এটা বলার পরে আমি বললাম যে না, আমি মামাকে বললাম যে না মামা আমি গার্মেন্টসে করবো না। মামা বললো যে না, এখন মামা বললো যে কি করবে তাহলে, আর আমি বললাম যে মামা বললো, আমি বললাম মামা পড়াশোনা করতে চাই। তখন ওই যে মামাটা যে নানুটা আমার মামাকে বলছিল যে ওকে কষ্ট দিস না, তো ওই মামার কাছে গেল। ওই মামার কাছে যাওয়ার পরে বললো যে ভাইয়া ওদেরকে তো গার্মেন্টসে দিতে চাও বাবা, তো কি করা যায়। তো মিরপুরে একটা টেকনিক্যাল স্কুল আছে, ইসওয়েব স্কুল। তো ওখানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করার পরে দিন ওদের ওখানে কাজ শেখানোর জন্য টেকনিক্যালি কিছু কাজ শেখায়। তো ওইখানে নিয়ে গেল আমাদেরকে। তো বললো যে তোমরা তো গ্রাম থেকে 8 পর্যন্ত বলতে গেলে তোমাদেরকে, তো তোমরা ওখানে তো কাজ শিখতে পারবা, ওখানে বিভিন্ন একটা হয়তো বা টিভি, কোনো ফ্রিজ, কোনো এসি এই টাইপের কাজ শিখলে তোমরা দেন কিছু একটা করতে পারবা। তো ওখানে আমাদের নিয়ে যাওয়ার পর ওখানে বললো কি যে না ওদের স্কুলে যদি 8 পর্যন্ত পড়া হয় দেন তাহলে এই কাজগুলি শিখতে পারবো। ওকে। তো উনি কী করলো, মামা যেহেতু ওরকম ছিলেন, ওনার ফ্রেন্ড ছিল, তো উনি কী করলো গার্মেন্টস লেভেলে আমাদেরকে কাজ শিখালেন 6 মাস যাবত। তো আমার তো মাথায় ছিল যে আমি গার্মেন্টস কাজ করব না, বড় আপুও করবে না। তো বড় আপু চলে গেল, আমিও গার্মেন্টসের কাজ ওইখানে শিখলাম। শেখার পর ওখানে যে একটা আইডি কার্ড ছিলাম ছিঁড়ে ফেললাম, ওদের একটা সার্টিফিকেট দিল ছিঁড়ে ফেললাম, যে আমি তো গার্মেন্টসের কাজ করবো না, তাহলে কেন আমি সার্টিফিকেট আর কেন বা আমার আইডি কার্ড। তো সবাই বলো তুই সার্টিফিকেটটা রাখতি যদি কোনো সময় করতাম, কেন আমি করবো না। তো আমি ছিঁড়ে ফেললাম, কোনো ডকুমেন্টসই আমার কাছে রাখলাম না। তা আব্বু বকা দিল, তোমাদেরকে আমার পক্ষে সম্ভব না যে বসিয়ে খাবো, এখন কি করবো, ঘর থেকে বের হয়ে যাও। বাবা বললো এটা বাবাই বললো। তো মাকে কি করলো, মাকে সে দেখলো যে দেখা গেল যে ঘর থেকে বের করে দিচ্ছে, মা ঘর থেকে বের হচ্ছে, ঘর ছেড়ে দিচ্ছে, ফার্নিচার বাইরে বের করে দিচ্ছে, এরকম করে সেই করতে লাগলো। দেন আমাকে কি করলো, বললো যে তুমি কি করবে এখন। তো আমি বললাম আমি কী করবো, আমি তো পড়তে চাই। পড়াশোনা তো কখনোই সম্ভব না, তুমি টাকা আনো, কীভাবে টাকা আনবে সেটা তুমি জানো, কাজ করতে হবে। বাকি ভাই বোনদেরকে একই কথা বলছিল নাকি শুধু আপনাকেই? না আমাকে, আপু তো গ্রামে চলে গেছে। আচ্ছা, আপু তো গ্রামে চলে গেছে, ছোট 2 ভাই মাত্র পড়াশোনা পড়ে, ওরা মানে ক্লাস তখন 2-3 এরকম মেবি পড়ে। এই কথা বলার পরে বাড়ির ভিতরে কিছু লোক ছিল, কারণ আমরা যেখানে ছিলাম ওখানে আসলে পরিবেশটা অতটা ভালো ছিল না। ওখানে ম্যাক্সিমাম কি সবই ছিল গার্মেন্টসে কাজ করতো, ছোট ছোট মেয়েরা দেখতাম গার্মেন্টসে কাজ করতো। আব্বু ওদেরকে দেখে বেশি আর উৎসাহিত হতো যে ওরা কাজ করতে পারতেছে, তুমি কেন করতে পারবে না। আব্বু দেন এরকম কিছু লোকের সাথে কথাও বলতো যে ওকে গার্মেন্টসে নিয়ে যাও। তা আমার মেন কথা হচ্ছে আমি গার্মেন্টসে কাজ করবো না, আমাকে পড়াশোনা করাও নয়তো আমি অন্য কোনো কিছু করবো। তখন দেখলাম কি করলাম, কিছু মহিলাদের সাথে আমি বাসায় যে কাজ করে মহিলারা, ওদের কাছে গেলাম যে খালা আমি কাজ করবো। কই তুই তো ছোট মানুষ, তুই কিসের কাজ করবি? মানে বাসায় কাজের বুয়ার কাজ? হ্যাঁ, বাসায় কাজের বুয়ার কাজ। তো আমি বললাম যে খালা আমি করবো, কারণ আব্বা যেভাবে করতেছে এভাবে তো আসলে সম্ভব না। আব্বা তো বলতেছে টাকা দেওয়ার জন্য, সরি দেন এর মধ্যে আমার সাথে তো করতে আমার 2 ভাইকেও, আমার এক ফুপু ছিলেন, ওই ফুপু কী করলো আসলো যে ভাইয়া তুমি ওদেরকে বসে খাওয়াচ্ছ, ওদেরকে তো এখানে ওখানে তো যত ফ্যাক্টরি আছে, ওখানে তুমি ওদেরকে লাগাই দিলে তো কিছু টাকা পাইতে পারো। তো মামার ইয়েতে আর কি আব্বু এই কাজটা করতে পারেনি, ভাইদেরকেও করাতে পারে নাই। তো আমাকে এরকম আমি বলার পরে, কাজের বুয়ার কথা বলার পরে তো বললো যে চল। তো গেলার পরে দেখা গেল আমি এতটাই শুকনো ছিলাম, এতটাই পিচ্ছি ছিলাম, আমাকে কেউ নিত না, বলতো যে না কাজের বুয়ার কাজ করানো যাবে না। দেখা গেলো আমি আবার ফেরত চলে আসলাম। তো আমি বলতাম যে তাহলে আমি একটা কাজ করি, ছোটো কাজ করি, আমি কিছু কাজ করে দেই, আমাকে কিছু টাকা দেখ, আমি আব্বুকে দেই। কিন্তু কোনো কিছুই না, ওরকম কোনো কাজ পাচ্ছিলাম না। তো একদিন আমি বাসায় আসার পরে আব্বু বলে গেছে যে আজকে যেন আমি ঘরের ভিতরে না দেখি, কোনো কিছু আমি যেন দেখি তুমি ঘরের বাইরে। তো আইসে দেখছি আমাকে ঘরেই আসছি আমি।
তো ঘরে থাকার পরে দেখলাম কি যে আয়শা আমাকে বলে কি তুই এখনো বাসায়? তো আমি বললাম কি করবো তাহলে, আর কি করবো মানে এতটুকু বলার সাহস আমাদের ছিল না আর কি। তো আব্বু আয়শা এমন মারলো আমাকে যে মারের চোটে আমাকে কি করলো, আমি একটা রান্নাঘর ছিল, রান্নাঘরের উপরে ফেলে আমাকে আর কি ইচ্ছা মতো মারা, মানে এরকম জুতা দিয়ে ইচ্ছা মতো আমাকে লাথি মারা শুরু করলো। তো বাড়ির ভিতরে কিছু লোক ছিল, ওই ভাড়াটিয়াগুলো ছিল, ভাড়াটিয়াগুলো থাকার পরে বললো ও তো মারা যাবে, তুমি যেভাবে মারতেছো ও তো মারা যাবে, এভাবে করে একটা মেয়েকে কেউ মারে? তো আব্বু বললো এত কথা আমি বুঝি না, ও এখনো ঘরে কেন, ওকে আমি দেখতে পারতেছি না ঘরে কেন। আম্মু তখন বাসায় না, আম্মু তখন একটা মেডিকেলে জব করতো, তখন রাত বাজে মেবি 9টা কি 9:30, আম্মুর নাইট ডিউটি ছিল। তো সবাই বললো কি আমাকে ছাড়াই দিয়ে বললো কি তুই তাড়াতাড়ি এখান থেকে পালা, না তোর বাবা তোকে মেরে ফেলবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সিচুয়েশন যখন খুব, আমি মেডিকেলে গেলাম, মেডিকেলে গিয়ে আমি তখন ওই ভাড়াটিয়ারা বললো যে তুই তাড়াতাড়ি চলে যায়, তো দেন আমি চলে গেলাম মেডিকেলে গেলাম, মেডিকেলে গিয়ে আম্মুর সাথে রাতটা কাটালাম, আম্মুকে বললাম। তো দেন পরের দিন আমি ছোটো মামাকে জানালাম যে মামা এরকম আব্বা তো আমাকে প্রচুর পরিমাণ মারছে। তো জানার পরে মামা কিছুদিন পর চলে আসতো। তো চলে আসার পরে মামাকে বললাম, মামা বললো যে কি করবে। তো দেখলো যে এত পরিমাণ টর্চারিং শুরু করে দিল আব্বা আমাকে, যে এটা আসলে সহ্য করার মতো না। আর সবাই বললো যে তুমি এত বড় একটা মেয়েকে মারতেছো, 10-12 বছর একটা মেয়েকে মারতেছো, এরকম কি মারা কি ঠিক? তো সে কোনো কারো কথাই শুনতো না, সে তার কথাই রাইট, সে যেটা বললো সে বলে এখন রাত, যদি বলে এখন দিন তাহলে এখন দিন। আচ্ছা। তো এরকম করে শুরু করলো। তো মামা এক পর্যায়ে কি করলো, বললো কি যে তাহলে কি করা যায় ওকে। তো আমার বড় মামার সাথে আলাপ করলো যে দাদা তাহলে আমি কি করতে পারি। তো বড় মামা বললো যে তাহলে কি করবি, তাহলে একটা কাজ কর, আমার বাসায় দৌড়ে, আমার বাসায় দে, ও আমার বাসায় বসে কাজ শিখুক, আমি কাজ শিখাই দিই, কিছু টেলারিংয়ের কিছু একটা কাজ শিখাই দেই, দেন কাজ শিখিয়ে দেওয়ার পরে ওকে কিছু একটা করবে। ও সরি, এর মাঝখানে হচ্ছে যখন আব্বা আমাকে এরকমভাবে খুব টর্চার করা শুরু করলো, ওই যে মামাটা বা যে নানুটা আর কি আম্মার কথা বলতো, যে মামাটা এখন আমেরিকাতে আছে, ওই মামাটা আর কি ওই মামার শ্বশুরের বাসায় আমাকে আর কি তখন মা আর কি, আমি জানতাম না যে এটা আসলে আমাকে কাজে দিচ্ছেন, আমি জানতাম যে এমনি আমি আর কি ওই নানুদের বাসায় যাচ্ছি। তো ওই নানুরা আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি ওখানে থাকলাম কিছুদিন। থাকার পর ওই নানুদের যে খাটটাতে আমি শুইছি, আমার এটুকু মনে আছে, খাটটাতে শোয়ার পরে নানু তো আমাকে নিয়ে ওনার ওই মামার শ্বশুর তো শাশুড়ি তো আমাকে নিয়ে ওনাদের খাটে শোয়াইছে। শোয়ানোর পরে তো ওই মামিটা গেছে, যাওয়ার পরে বললো কি মা তুমি ওকে কেন এই খাটে শুইতে দিচ্ছ। তো পরের দিন থেকে আমাকে রান্নাঘরে শুইতে দিত। তা আমি এতটা বুঝতাম না যে আমাকে কাজে দিয়েছে। তা আমি মনে করতাম যে আমি তো নানুদের বাসায় বেড়াতে এসেছি। তো আমাকে এটাই বলা হয়েছিল যে তোমাকে কাজে দেওয়া হয়, তুই বেড়াতে গেছিস। তো ওখানে আমি মনে হয় 2-3 মাস ছিলাম। তো আসার পথে না ওখানে ওনার মেয়ে ওই নানুর মেয়ে ছিল আর একটা খালামণি কী করলো, আমাকে গাড়ির ভিতরে বসে আমাকে 200 টাকা মেবি 300 টাকা এরকম আমাকে হাতে দিচ্ছে। তো আমি বললাম খালামণি কিসের টাকা এটা? কয় এটি তোমাকে এমনি দিলাম। আমি কি না খালাম, আমি টাকা নিবো কেন, আমি তো আপনাদের বাসায় বেড়াতে আসছি, আপনাকে টাকা দিচ্ছেন কেন? কয় না এটি তোমাকে এমনি দিলাম। তো আমি অতটা মনে করিনি, এখন মনে করছি যে না তখন আমি কাজ করতে নিয়েছিল আমাকে। তো আমি গেলাম ওখান থেকে, তো আসলাম, আসার কিছুদিন পরে তখন আব্বা তো আবার এরকম টর্চার শুরু করলো। তখন বড় মামা বললো যে তাহলে আমার বাসায় দে, কিছু কাজ শিখাই দে, কাজ শিখিয়ে দেওয়ার পরে তো কিছু একটা করতে পারবে। আচ্ছা। তো বড় মামার বাসায় গেলাম, আম্মা তখন ওই রাত্রি আমাকে বড় মামা আসলো, আসার পরে বড় মামা তখন আমাকে কাজ শিখে দেন আর কি নিয়ে গেল ওনাদের বাসায়। নিয়ে যাওয়ার পরে তখন দেখলাম মামির মুভমেন্ট এরকম ছিল যে ওরা আসলে দেখে মামা তো বোন ছিল একটা, আর মামি ছিল ওখানে, ওদের আর বাচ্চা ছিল না। তো মামি যাওয়ার পরে দেখলাম কি আমাকে দেখে না মনে হচ্ছিল যে কেমন যেন একটা বিহেভ করা শুরু করলো। মামির বিহেভটা এরকম যে তাদের ঘরে বিস্কিট ছিল, যাই সামথিং এরকম কোনো কিছু দেখা গেল যে রোজ দুধ করতো, সেগুলি সবকিছু বন্ধ করে দিল। মানে দুধের রোজগার, আমি দুধ মানে কি যে রোজ দুধ করতো আর কি, দুধ খাওয়ার জন্য প্রতিনিয়ত যে দুধটা নিত সেটা বন্ধ করে দিল। হ্যাঁ, বিস্কিট টিস্কিট এগুলো ছিল, তো ওগুলি আর কেনাকাটা কিছু করতেছে না মামা কি তখন মামির কাছে সবকিছু ছিল। এই ছোট ছোট বিষয়গুলো এগুলো খুব সেনসিটিভ, কিন্তু এগুলো আসলে হয়তো বলার মতো কিছু না, কিন্তু অন্তরে কিন্তু অনেক বড় আঘাত লাগে। তখন না আসলে কি তখন না দেখা গেল কি তখন তো আমি ছোট মানুষ, আমি তো অতটা বড় না, আর আমি অতটা বুঝিও না। আমার তো মনে হচ্ছে যে মামি এগুলো কেন বন্ধ করে দিল, আমিও তো ছোট। তো এরকম করে মামি বন্ধ করে দেওয়ার পর আমার কাছে মনে খুব কষ্ট লাগলো, বাট কিছু বলতে পারছিলাম না, কারণ যেহেতু বাবা তো যেহেতু টর্চার করছে সেক্ষেত্রে তো আমার কিছু করণীয় নাই। তো আমার কথা হচ্ছে আমার কাজ শিখতে হবে। তো ওখানে একটা আন্টির বাসায় কাজে কাজ শেখার জন্য দিলেন। তো ওখানে টাকাটা দিয়ে আমার ছোটো মামা দিল, কাজ শেখার টাকাটা ছোটো মামা দিল। দেন মামার বাসায় থাকা খাওয়া করলাম। তো ওখানে যাওয়ার পরেও যে আন্টিটার কাছে কাজ শিখলাম, ও আন্টিটা খুবই ভালো ছিল এবং তার শ্বশুরটা এত ভালো ছিল
যে আমি যখন প্রাথমিকভাবে ওনাদের বাসায় যাই কাজ শেখার জন্য, তো ফার্স্ট টাইম বললাম যে আমার খাতা আনি নেই, পেন্সিল রাবার কিছুই আনিনি। তো উনি মনে করলো কি যে আমি এত দূর যাবো, আবার আমার যে মামার বাসা আছে ওনার বাসার নিচে সেটা আর কি চিন্তা করলো না। উনি মনে করলো হয়তো আমার বাসা ফার্ম গেট বা এরকম কোনো কিছু একটা ইয়েতে। এগুলি বলার পরে তো নানা বললো কি যে, ওনাকে নানা বলে ডাকতাম, বললাম যে না 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 আমার বাসা তো নিচে, আমি মামির বাসা থেকে এসেছি। তো তখন আর কি আমি না মামার বাসা থেকে কাগজ কলম নিয়ে কাজটা শেখা শুরু করলাম। আর ওই আন্টিকে সব থেকে ছোটো ছিলাম আমি, আচ্ছা, সব থেকে ছোটো কাজ শিখছিলাম, আর ওরা আমাকে যথেষ্ট পরিমাণে আদর করতো। আচ্ছা। তো এরকম একটা কাজ শিখতে শিখতে তখন আর কি একটা পর্যায়ে আসলো, মামি এরকম দেখা গেল যে সাবান নিয়ে হিসাব করতো, খাবার নিয়ে। তো মামা কিছুই বলতো না আর কি। মামা কি করলো, মামার কাছে এরকম টাকা পয়সা ছিল, প্রচুর পরিমাণ টাকা ছিল। দেখা গেলো এরকমও হতো যে 50,000 টাকার ভান্ডিলও মামির কাছে এনে দিয়ে দিত। মামি এরকম ব্যবহার করা শুরু করলো। তো মামি দেখলাম কি যে কোনো কিছু খাবার বলেন বা কোনো কিছু বলেন, ওইগুলি নিয়েই সে করা শুরু করলো। তো আমার ঘুমাতে দিত, আমি এগুলো আসলে বলতে চাচ্ছি না, তারপর আসলে কষ্টের কারণে চলে আসে। দেখা গেল যে মামিদের ঘরের যে মশারিটা দেখা যাচ্ছে একটা কাজের মেয়ের যেরকমের একটা জিনিস থাকে ওরকম করে আসলে দিত, যে মশারিটা ছিঁড়া, অনেক মশা ঢুকতো, ওই মশারিতে আমাকে ঘুমাতে দিত। যে আমি যে তার ভাগ্নি ওরকম কখনো সে কি করতো না। তো দেখা গেলো একসময় এরকম আমি কাপড় চোপড় ধুইতে যাবো, কাপড় চোপড় ধুবো, বাট আমার নিজের কাপড়টা দেন মামির কিছু কাপড় দিল। তো ওদের বাড়িতে ছিল টিউবওয়েল। তো টিউবওয়েল থাকার পরে আমি না ছোট মানুষ, তো কল চিপতে পারতাম না। আর ওদের টিউবওয়েলটা এত টাইট ছিল যে ওই টিউবওয়েলটা আর কি ডান্ডিটা ছুটে আমার এখানে চলে আসছে একদম। এখানে এখন একটা কাটা দাগ আছে আমার, অনেক বড় একটা কাটা দাগ। তো ছুটে আসার পরে ওখানে বাড়িটার ভিতরে ভাড়াটিয়া ছিল শুধু আমার মামারা, আর আরেকটা ভাড়াটিয়া বাড়িওয়ালা ছিল। তো ওরা রান্না করতেছিল ভাড়াটিয়াগুলি, আর ভাড়াটিয়াটা আর বাড়িওয়ালাটা। তো ওরা দৌড় দিয়ে আসলো, আসার পরে বললো কি হয়েছে উঠে দেখে কি আমার সামনে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এখান থেকে রক্ত বেরোয়, গায়েটা ফ্রক পরা ছিলাম, পুরো ফ্রকটা ভিজে গেল। আচ্ছা, ফ্রকটা ভিজে যাওয়ার পরে মামি আসলো, এসে আমার গায়ে থেকে ফ্রকটা খুলে আমাকে ফ্রক দিয়ে চেপে ধরলো, এখানটা মুখটা চেপে ধরলো। চেপে ধরার পর আমার মামা তো বলে নাম ধরে বললো কি তুমি একটা কাজ করো, তুমি ওকে মেডিকেল না এখানে ফার্মেসিতে নিয়ে যাও। তো মামি বললো কি আমার কাছে টাকা নেই। তো বাড়ি গেলে নিয়ে আন্টি বললো কি যে এটা কোনো কথা বললা, বা টাকা নাই আপনার কাছে, আর ওর বাবাকে কে না চিনে, এক নামই তোর বাবাকে চিনে, ও যদি এখন আপনি নিয়ে যান ওর বাবা টাকা এটা বিকালে দিতে পারবে না। কিন্তু মামির কাছে তো টাকা অল টাইম থাকতো, এবং এখনো ওনার কাছে টাকা থাকে সবসময়। আচ্ছা। তো মামি আর নিয়ে গেলেন না নিয়ে যাওয়ার কারণে তো কি করলো, ওই দিয়ে ওই কি যেন প্রাথমিকভাবে স্যাবলন ট্যাবলন দিয়ে করলো, রক্তটা কোনোভাবে থামানোর পরে বিকেলে আমি কাজ শিখতে গেলাম। আমাকে তখন কোনো ডাক্তারের ট্রিটমেন্ট বা কোনো একটা ট্যাবলেট বা কোনো কিছুই দিল না। তো বিকেলে আমি কাজ শিখতে গেলাম, কাজ শিখতে যাওয়ার পর ওইখানে ওই আন্টিটা আমাকে বললো কি যে কি ব্যাপার তোমার এখানে কি হয়েছে, মুখটুক পুরো ফুলে গেল। তো বললো আমি বললাম কলেজ সাথে বাড়ি খেয়ে আন্টি মাথা কেটে গেছে। ডাক্তার দেখাইছে? আমি কি না আন্টি আমি ইঞ্জেকশনের খুব ভয় পাই, এগুলি দিতে পারবো না। তাহলে তো তোমার পরবর্তীতে সমস্যা হবে। আমি কি সমস্যা হবে না, এটা কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। তো আন্টি বললো চলো আমি তোমাকে ডাক্তার দেখায় নিয়ে আসি। তো আমি বললাম না ডাক্তার দেখাবো, কারণ আমি যদি ওখানে যদি বলতে যাই তাহলে আমার মামা ছোট হয়ে যাচ্ছে, আমি কেন ওখানে এটা বলতে যাবো। হ্যাঁ, এটা আমার নিজে থেকে এসছে, আমি এটা কেন বলতে যাবো। ওরা আমাকে অনেক আদর করতো, ওই আন্টি আঙ্কেল অনেক আদর করতো। ওরা যদি কোথাও বাসায় কিছু তৈরি করতো আমাকে ডাকতো আর কি নিজের মেয়ের মতো। ওদের বাসায় কোনো বাচ্চা ছিল না। তো মামি এরকম বাদ পরে কাজ শিখে বাসায় আসলাম। আসার পরে মামি আমাকে 1 টাকা বের করে দিল। 1 টাকা বের করে দিয়ে বললো কি যে না তো এই টাকাটা দিয়ে তুই একটা ওষুধ কিনে নিয়ে খেয়ে। তো আমি বললাম যে না মামি, আমার এখনও মনে আছে 1 টাকার নোটটা দিল, এবং টাকাটা এতটা পুরনো ছিল মনে হচ্ছিল কোনো একটা ডিব্বা থেকে বের করে দিছে আমাকে। তো আমি বললাম না মামি লাগবে না, ভালো হয়ে যাব। তো দেন মামা আসলো, মামা এসে আমাকে জিজ্ঞাসা করলো না যে তোর এখানে কি হয়েছে বা কীভাবে ব্যথা পাইলি বা ওষুধ খাইছিস কি না বা কোনো। তখন আসলে মামা ছিল এরকম মামি ভক্ত, মামি যা বলতেন তাই, এখানে আর দ্বিতীয়বার কোনো কথা বলতো না মামা। এরকম করে চলে গেল। পরে 2 মাস পরে মা আবার ওখানে মাকে বলল যে ওর তো কাজ শেখা প্রায় শেষ, কি করবে। তো মা আবার আমরা যে টেলার থেকে কাপড় বানালাম ওইখানে ওই আন্টিটার সাথে কথা বললো যে আমার মেয়ে তো আসতেছে, ও আপনার দোকানে কি নেওয়া যাবে কিনা। আচ্ছা। তো মা কথা বলার পরে বললো যে হ্যাঁ নিয়ে আসেন। তো এই কথা বলার পরে মা খবর দিল, মা যাইতো মাঝে মধ্যে আমাকে দেখার জন্য। তো দেখতে গেলে তো দেখা গেল এরকম ওইখানে একটা ভাড়াটে ছিল, ওই আন্টিটা আসলে মানুষই বলে যে হয়তো বা কোনো ক্রিমিনালি করা, কিন্তু ওই আন্টিটা আসলে যা দেখতো তাই বলতো। এরকম একটা হইতো যে দেখা গেলো আমি কাজ শিখতাম যে কাপড়টা দিয়ে, ছোটো মামা যে কাপড়টা আমাকে দিত কাজ শেখার জন্য, আমার পিছনে সব থেকে অবদান ছিল ছোটো মামা এবং আমার মা। বড় মামাও ছিল, বড় মামা যদি আমাকে আশ্রয় না দিত দেন আমি কাজ শিখতে পারতাম না।
কিন্তু বড় মামা ছোটো মামা তার বিছানার একটা চাদর দিয়েছিল আমাকে কাজ শিখে আর কি করার জন্য, কেটে কাজটা শেখার জন্য। তো দেন আমি তো ছোটো মানুষ, আমি একটা মেক্সি কাটিং করে শিখে ওইটা আমি পরে ওই আন্টিটাকে দেখাইছি যে আন্টি দেখেন হয়েছে কি না। তো আন্টি বলে হ্যাঁ তুমি তো খুব সুন্দর করছো, একটা খুব আমাকে উৎসাহ দিল। দেন মামি এইটা নিয়ে আর কি খুব রাগান্বিত যে আমার মেয়েকে কেন একটা প্যান্ট বানাই দিল না। তো ওই আন্টিটা আমাকে বললো যে তুই তো এরকম ভারী যে আন্টিটা ছিল, তুই এরকম প্যান্ট তুমি রেশমা বললো যে তুমি এরকম প্যান্টটা বানাইছো, তুমি যে মেক্সিতে বানাইছো, তোমার বোনকে তো একটা কিছু দিলা না। তো আমার মামার তো বোনটা এরকম ছিল, ও তো ছোট ছিল, ও দেখা গেল কি যে নিজে আমার সাথে করে মামির সাথে বলে দিত যে আম্মু আমাকে আপু মারছে, কিন্তু আসলে আমি কখনোই ওকে মারতাম না। আর আমার ছোটোবেলা থেকে অবশ্যই আমি কখনো কোনো ভাই বোনদেরকে মারিনি। আমার মারলে বুঝে খুব কষ্ট লাগে আর কি, ভিতরে খুব কষ্ট পাই আমি। তো দেন এরকম করে মা 2 মাস পরে আমাকে নিয়ে গেল, এবং 2 মাস পরে যখন আমাকে নিল, হয়তোবা মেবি তার আগের দিন 2 তারিখ ছিল, আমার এখনও মনে আছে 2002 সালে 2 তারিখ ছিল। দেন তার আগের দিন 1 তারিখে 2001 আপনি হরতাল ছিল, কিছু একটা কোনো একটা গন্ডগোল। দেন তারপরের দিন গাড়ি বন্ধ হয়ে যাবে, আর আমি যদি 2 তারিখে না আসি 2 তারিখে ওখানে জয়েন করতে পারবো না, এরকম একটা আমাকে বললো। তো মামা রাত্রিবেলা যখন শুনলো যে হরতাল হবে, তো আমাকে এমনভাবে মামি আর কি আমার ব্যাগটা ঘুষাই দিল যে একটা কাজের মানুষকে যেভাবে একটা মানুষ যদি থাকে একটা মানুষের বাসায় অন্ততপক্ষে তার প্রতি একটু মায়া হয়, কিন্তু আমার মামি সেটা করলো না। বরঞ্চ আমাকে রাতে খেতে না দিয়ে ব্যাগটা কোনো মতে বললো না যদি খেয়ে যা, সে ব্যাগটা কোনো মতে ঘুষাই দিয়ে আমাকে দিয়ে দিল, মামা আবার ব্যাগ করবে। তো ওদিন বাসায় আসলাম, বাসায় আসার পরে দেখলাম যে আব্বু আর কি কথা বলতেছে না। আমাকে দেখে মনে হচ্ছে তার উপরে আকাশ ভেঙে পড়লো। আম্মু আমার চোখের ইশারা দিয়ে বললো কোনো কথা বলিস না, কিন্তু ভাত খাচ্ছে। কি রান্না করলো দেখলাম শুধু পেঁপে রান্না করছে, আর কি যেন একটা তরকারি রান্না করছে নিরামিষ। দেন পেঁপেতে আমার এটা মনে আছে পেঁপেতে কোনো কিছু মাছ টাছ কিছুই দেওয়া হয়নি, শুধু নিরামিষ পেঁপে রান্না করলো। তো ওইটা দিয়ে মা জিজ্ঞেস করলো ভাত খাইছিস, আমি কি না মা খাইনি। তো ভাত খাইলাম, ভাত খাওয়ার পরে বাড়ির ভিতরে যে আমার সাইজের ছোটো ছোটো ছেলেমেয়েরা ছিল ওদের সাথে দেখা করলাম, করার পরে খুব তারপরের দিন আমি ওইখানে আন্টিদের ওখানে কাজে গেলাম। যার পর ওই আন্টি আমাকে বললো কি আমাকে কাজ দিল প্রাথমিকভাবে, যে একটা কাজে গেলে তাকে তো একটা ইন্টারভিউ নেওয়া হয়। তো আমাকে কিছু কিছু কাজ দিল, কিন্তু আমি কোনো কাজের কোনো ধরনই বুঝতে পারলাম না। আমি যে কাজটা শিখছি সেটা হচ্ছে একটা ইঞ্চির মাপ, একটা সেন্টিমিটারের কাজ, 2টা মাপ থাকে। তো আমাকে ওই আন্টিটা সেন্টিমিটার দিয়ে কাজ শিখাইছিল, সেটা ছোটো ছোটো করা। আর আন্টি আমাকে দিয়েছে বড় ইঞ্চির মাপের যে কাজগুলি ওইগুলি, তো ওগুলি তো আমি কিছুই জানি না। তো আমাকে দেওয়ার পর আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কীভাবে কী সেলাই করবো, কীভাবে কী ধরবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। দেন মাকে ডাকলো, ডাকার পরে মাকে বললো কি যে আপনার মেয়ে তো কোনো কাজ জানে না, ওকে কীভাবে কাজে রাখবো। তখন বলছিল যে কাজ করবে, দেন ওকে 500 টাকা করে স্যালারি দেওয়া হবে। তো মাকে বললো যে ও তো কোনো কাজই জানে না, ওকে কী স্যালারি দিব আর কী করবো। তো মা বললো যে তখন মা আমার প্রতি রাগ হলো যে তুই কী কাজ শিখছিস। আমি কি মা আমি তো এইভাবে করে কাজ শিখছি, আমি তো এরকম করে কাজ শিখি নাই। তো বললো তো আন্টিটা অনেক ভালো ছিল আমি বলবো ওনার কথা, বাট উনি যদি না আমাকে সুযোগটা না দিত তাহলে হয়তো বা দেন আমি কাজ শিখতে পারতাম না। তো উনি আমাকে বললো ঠিক আছে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার মেয়েকে এখানে 3 মাস কাজ শিখতে হবে, আমার এখানে কাজ শিখতে হবে, দেন কাজ শিখতে হবে এরকম নিয়ে সকাল 9টা থেকে দেন রাত 9টা পর্যন্ত বা 8টা পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না। তা আম্মা চিন্তা করলো যে এছাড়া তো কোনো ওয়ে নেই, কারণ বাসায় গেলে তো আমি ঠিক মতোই করতে পারবো না, আর এছাড়া আমার তো কোনো কিছু করারও ছিল না। তো আম্মা বললো যে ঠিক আছে তাই করবে। তো আমি সেই সকাল 9টায় যেতাম, তখন হয়তো মেবি বয়স 13 কি বা 12.5 কি 13 হবে এরকম আর কি। তো 9টার সময় কাজে যেতাম, সারাদিন ওখানে থাকতাম, দুপুরে 1 ঘন্টার জন্য খাবারের টাইম দিত, দেন আমি আবার রাতে কাজ করতাম। তা আম্মু এরকম করে কাজ শিখতে শুরু করলাম। দেন 1 বছর পরে আমার না দেখা যাচ্ছে কি আমি দোকান থেকে হাঁটতে হাঁটতে আমার নিঃশ্বাসটা গরম হয়ে যেত, আমি হাঁটতে পারতাম না, দম ফেলতে পারতাম না। আমি দম ফেলতে গেলে কিছু একটা শক্ত কিছু ধরে দম ফেলতে হতো, কষ্ট হতো, নিঃশ্বাস নিতে পারতাম না। তো মাকে বললাম মা আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। তো মা বললো কেন কী হয়েছে, আমি কি জানি না মা আমার না খুব কষ্ট হয় শ্বাস করতে গেলে। তা বললো যে না হয়তো কোনো পর আম্মা অতটা গুরুত্ব দিল না যে ঠিক হয়ে যাবে। তো দেখা গেলো আস্তে আস্তে আমার জিনিসটা আরও বেড়ে গেল। তো মামা বললো কি দেন এর ভিতরে মামা আবার আমাকে নিয়ে একটা মার্কেটে গিয়ে আমার জন্য একটা স্যান্ডেল কিনবে। তো স্যান্ডেলটা কিনতে গিয়ে অনেক ঘোরাঘুরি, আমার চয়েস হচ্ছে যে পছন্দ না হলে আমি কিনতাম না।
তো মামার স্যান্ডেল কিনতেছে আর এসে বলতেছে যে আপা আপনার মেয়ের জন্য আপনার মেয়ের স্যান্ডেল কিনতে গেছে এত ঘোরাঘুরি যে স্যান্ডেলই তার পছন্দ হয় না, আপনার মেয়ের জন্য পাত্র দেখতে গেলেও সেম কাহিনী করবে, ওর জন্য কোনো পাত্র পাওয়া যাবে না খুঁজে, এরকম একটা মামা কথা বললো, হাসাহাসি করলো। তো তা মামা বললো কি ওর নাকি সমস্যা হয়েছে আপা। পরে মা বললো যে হ্যাঁ, ও বলতেছে ওর নাকি শ্বাস গরম হয়ে যায়, ও নাকি শ্বাস নিতে পারতেছে না, দম ফেলতে পারতেছে না। তো মা বললো যে তার ফার্মগেট একটা ডাক্তার আছে, ফার্মগেটের ডাক্তার হচ্ছে বিয়নার্ড আর কি, ডক্টর বানার্ড। তো ওই ডাক্তারের কাছে নিয়ে গেলো, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো কি, উনি আমার কথাগুলি শুনে বললো তুমি কি কোনো টেনশন করো? তো আমি বললাম যে না, আমি তো কোনো টেনশন করি না, আমার কিছু টেনশন, আমি কাজ করি, আমি দোকানে যাই আসি খাই এই। তো ওই দোকানে কাশিয়ে তো এই কথা বলার পরে তো ওই এরকম করে শ্বাস ফেলতে পারতেছি না। কিন্তু এর মাঝখানে ওই আন্টিটার কাছে কাজ শিখি, কিন্তু ওই আন্টিটা কী করতো, যখন কোনো কাপড় কাটিং করতো আমাকে দেখতে দিত না। সে কী করতো, যখন আমি না থাকতাম তখন কাটিং করতো, আমি আবার কি করতাম, সে যখন টুকরোগুলি ফেলে দিত ওই টুকরোগুলি আমি রেখে দিয়ে ওইটি দিয়ে আমি আন্টি যখন দোকান থেকে চলে যেত, দেন ওনার একটা ইয়ে ছিল, সহকারী ছিল, ওই ছেলেটা ওদের বাসায় কাজও করতো, দেন ওর দোকানটাও সামলাতো, ওই ছেলেটাকে বসায় রাখতো যে যাতে আমি কোনো কাপড় টাপড় কোনো কিছু এদিক ওদিক না করি এই সেই। তো ছেলেটা কখনোই যেত না, যখনই দেখতাম ও চলে যেত তখন আমি টুকরো কাপড়গুলি দিয়ে নিজে নিজে ট্রাই করতাম যে দেখি ডিজাইন কাটি, বা আন্টি দেখতাম যে কাপড়টা সেলাই করতে দিত ওইটা ফলো করতাম যে কীভাবে সে কাটিং করলো। তো ওটিতে ছোটো ছোটো করে কাপড় কাটতাম, তো কাটতে গেলে অনেকগুলি টুকরা দিয়ে আমি অনেকগুলি হাতে সেলাই করে অনেকগুলি কাপড় তৈরি করছিলাম। তো দেখা যেত কি ওই বাড়ির থেকে যে বাড়িতে থাকতাম ওই বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে বলতাম আমি কাজ জানি, নিজে বলতাম আমি কাজ জানি, তো বলতো আমাকে একটা জামা তৈরি করে দাও। তো করতে করতে দেখা গেল কি এক ভাইয়া ছিল আর কি, উনি আর কি আমাদেরকে বোন বলে ডাকতো, অনেক আদর করতো। তো উনি মনে করতো কি আমি কাজ পুরোপুরি কমপ্লিটলি জানি, আমি ওনাকে এর মাঝখানে একটা কথা ভুলে গেছি। তো আন্টিকে যখন কাজ শিখতেছি, তো কাজ শিখতে শিখতে 2 মাসের মাথায় আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেল, একদম ফুল কমপ্লিট, আমি এখন কাজ করতে পারি। দেন তখন উনি আমাকে 500 টাকা বেতনের জব দিল। তখন এই মাঝখান থেকে তখন এই কাজগুলি করতাম, করার পরে বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে অর্ডার নিতাম, নিয়ে টুকটাক কাজ করতাম। তো ওই ভাইয়াটার কাছে গেলাম, ভাইয়াটার কাছে যাওয়ার পরে বললাম যে ভাইয়া, উনি তখন আমি মনে করতাম আমি কাজ শিখছি, তো ওই আপাকে আমি কাজ শিখাতে পারবো। তো দেখলো কি যে আমি কাজ শিখাচ্ছি না, তো ভাইয়াকে বললাম আমি অর্ডার নিয়ে আসলে ওই ভাইয়ার মেশিনে কাজ করতাম। তো দেন উনি একদিন আমাকে বললো কি যে আপার মেশিনে কাজ করতে গেলাম, যাওয়ার পর একটা কাজের একটা ববিন কেস আসছে, ওইটা না হলে কাজ সেলাই করা সম্ভব না। ওই ববিন কেসটা উনি লুকায় রাখছে কোথায়, চালু ড্রামের ভিতরে। তো আমি ববিন কেস খুঁজতে ববিন কেস পাচ্ছি না। তো আপাকে বললাম আপা ববিন কেসটা কোথায়? তো আপা বললো কি যে ববিন কেস তুই কোথায় রেখে গেছিস তুই ভালো জানিস, কালকে তুই কাজ করছিস, আমি তো আর কাজ করি নাই। তো এই কথা বলার পর আমার খুব কষ্ট লাগলো, কারণ দেখ আবার তুই কাপড়ের মধ্যে করে চুরি করে নিয়ে গেছিস কিনা। তা আমার না জিনিসটা শুনে এত কষ্ট লাগলো যে আমি একটা সামান্য ববিনকে চুরি করে নিয়ে যাব। আমি তো সারাদিন যেখানে থাকি সেখানে তো অনেক কাপড় থাকে, অনেক কিছুই থাকে, আমি তো কখন সেগুলি নিয়ে আসি না, আর আমি একটা সামান্য ববিন কেস নিয়ে যাবো। দেন আমি রাস্তায় উঠলাম, উঠে আমি ভাইয়াকে খুঁজে বের করে আমি ভাইয়াকে বললাম ভাইয়া ববিন কেসটা কোথায়? উনি কী করলো, ববিন কেস ড্রাম থেকে বের করলো। তা আমি বললাম যে ভাইয়া দেখছেন আমি যে ববিন কেস যে নেই সেটা আপনার প্রমাণ হলো। তো এই কথাটা এসে মামাকে বললাম, বাবাকে তো কিছু বলতে পারতাম না, বাবা তো সে হচ্ছে ওই যে 500 টাকা করে যে স্যালারিটি পেতাম ওই টাকাটা আব্বাকে দিতাম, আব্বা ওইটা নিয়ে খুব করতো, যা পাইতাম সবই জানতো যে আমি এই টাকা পাচ্ছি। দেন আমি যখন রাতে কাজ করতাম, মানুষের টুকটাক কাজ করতাম, দেখা যায় 3 পিস সেলাই করতাম, 50 টাকা দিত, 60 টাকা দিত, একটা ব্লাউজ করতাম 15 টাকা 20 টাকা দিত, ওইটা নিজের মন মতো আর কি কিছু একটা কিনে খেতাম। তো মামাকে বলার পরে মামা কী করলো, আমাকে একটা মেশিন কিনে দিল। মেশিনটা কিনে দিল এরকমভাবে, আমি মামাকে বললাম মামা এরকম, তো মামা আমাকে একটা মেশিন কিনে আমার দোকানে গেল, মেশিনটা এনে আমার বাসায় রেখে মামা দোকানে গিয়ে বললো কি চল বাসায় চল। আমি কি কেন মামা, আমি কি কেন আজকে কি আমাদের বাসায় খাবেন? কয় না খাবো না। হ্যাঁ খাবো, তুই চল। তো গিয়ে দেখলাম কি ঘরে মেশিন, আমি এতটা খুশি যে মেশিনটা পেয়ে যে ঈদেও এতটা মানুষ খুশি হয় না। তো মেশিনটা পেলাম, পাওয়ার পরে এখন আমি আর কি টুকটাক অর্ডার নিচ্ছি, ওই আন্টিকে দিয়ে কাপড় কাটাচ্ছি, সেলাই করতেছি। তো এরকম করতে করতে যখন আমার ওই যে কষ্টটা লাগলো, শ্বাস করতে কষ্ট হচ্ছে, ডক্টর কাছে যাচ্ছি, কোনো ডক্টরই কোনো রোগ ধরতে পারতেছে না, সবাই বলতেছে হিস্টোরিয়া। তো এই ডাক্তার বললো তুমি কোনো টেনশন করো? তা আমি বললাম না আমি কোনো টেনশন করি না। তাহলে তোমার কেন এরকম হবে? এটা তো সাধারণত যারা চিন্তা করে সারাক্ষণ তাদের জন্য এরকম একটা হতে পারে, বা কোনো দিক দিয়ে কোনো কষ্ট পেলে, কোনো রিলেশন করলে তারা হয়তো এরকমভাবে কষ্ট পেতে পারে। তোমার কেন কিসের কষ্ট, তুমি কেন কিসের চিন্তা করো? তো মাকে জিজ্ঞেস করলো, মাকে বললো যে না আমার মেয়েতে এরকম কোনো কিছু দেখতে পারতেছি না। তো এই কথা বলার পরে তো এরকম করতে অনেকটা ডাক্তার দেখালো, বেশ কয়েকটা ডাক্তারই দেখানোর পর কোনো ডাক্তারই কোনো রোগ ধরতে পারছে না, সেম ওই একই কাহিনী যে আমার শ্বাসকষ্ট, আমি নিঃশ্বাস ফেলতে পারছি না। কিন্তু এটা দিন দিন আরও বেড়ে যাওয়ার পরে এক পর্যায়ে চলে গেল, এখন আর কি
ডাক্তাররা সবাই একই কথা যেহেতু বলছে, এখন বলে দেখেন আপনার মেয়ে কোথাও কোনো রিলেশন করছে, দেন সেক্ষেত্রে আপনার মেয়ে কষ্ট পেয়েছে, এরকম কিছু একটা। তো আম্মু আমাকে বললো, আমাদের ফ্যামিলিটা এরকম ছিল যে পিছনে আবার যেতে হয়, সেটা হচ্ছে যে যখন ক্লাস 2তে পড়ি তখন আমার মামা একটা কথা বলেছিলেন যে তোমরা যা কিছু করো না কেন, আমি আর আমার বোন আর আমার এক খালাতো বোন আছে, তো ওই 3 জনকে বলেছিল যে তোমরা এমন কোনো কিছু করো না যাতে কেউ তোমাদেরকে বদনাম বলে বা বলে যে অমুকের ভাগ্নিটা এরকম দেখছি, অমুক ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে বা অমুক একটা খারাপ কিছু করছে, এটা তোমাদের মাথায় রেখো। যদি পছন্দ হয় দেন বলো যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, আমি ওর সাথে যাব, এরকম। তখন আমরা খুবই ছোট, ওই কথাগুলি মাথায় থাকতো যে মামা তো এই কথা বলে দিয়েছে যে কারণ যদি কোনো ছেলের সাথে কথা বলি দেন খারাপ দেখলে তো অবশ্যই মানুষই খারাপ বলবে। তো মা আমাকে জিজ্ঞেস করলো তুই কি কারোর সাথে কোনো রিলেশন করছিস? আমি কি না মা, আমি তো কারোর সাথে কোনো সম্পর্কই করিনি। তো মা আমাকে এমনভাবে ধরলো, তো আমি ইঞ্জেকশনকে খুব ভয় পেতাম। তো এখানে একটা ফার্মেসিতে নিয়ে গেল ইঞ্জেকশন দেওয়ার জন্য, আমাকে বললো কি তুমি যদি এখন সত্য কথা না বলো দেন তোমাকে আমি ইঞ্জেকশন দিয়ে দিব। তো আমি ভয়ের চোটে বললাম যে হ্যাঁ আমি যখন আমি ক্লাস 6 থেকে 7-এ উঠে যখন পড়াশোনা করে যখন ঢাকায় আসছি তখন একটা ছেলে আমাকে একটা চিঠি দিয়েছিল, তো এটা আমি কাউকেই বলিনি কোনোদিন। ওই চিঠিটা আর কি বলছিল তোমাকে আমার পছন্দ এই সে, ওই বাড়ির ভাড়াটি একটা ছেলে। তো এই কথাটা আমি মাকে বলে দিলাম যে মা আমাকে না, ওর নাম হচ্ছিল খোকন, মা আমাকে না খোকন না এই একটা চিঠি দিছিল। মা তো প্রচুর পরিমাণ রেগে মেগে, মা বললো কি তার মানে তোর খোকনের সাথে সম্পর্ক ছিল এই সেই। তো মামাকে আমার এক আম্মুর চাচাতো ভাই ছিল আর কি বাড়ির পাশে, তো ওনাকে বললো, উনি চিনতো ভালো করে, তো বললো যে এই ব্যাপার, ওর কানে মনে হয় এই হয়েছে। দেখা গেল যে না ওটাও কোনো কিছু না। দেন এখন এই জিনিসটা রোগটা এতটা বেড়ে গেল যে আমি আসলে কি যে কাজ করবো, কি কাজই করতে পারতেছি না। আর এটা উঠলে যখন আমি নিঃশ্বাসটা নিতে পারতাম না, দেখা যায় 4টা যে ছেলে আমাকে ধরে রাখতে পারতো না, এতটা শক্তি কোত্থেকে আসতো একমাত্র উপরালে ভালো জানেন। যখন দমটা ফেলতাম তখন আমার শরীরের কোনো শক্তি থাকতো না। তো বা এইটা নিয়ে তার কোনো ইয়েই ছিল না যে আমার মেয়েটা অসুস্থ, যে ওর এরকম হচ্ছে, তার এরকম কোনো ইয়েই ছিল না। সে নিজের মতো করে চলছে, খাচ্ছে, এরকম। তো একদিন এরকম আমি খুবই অসুস্থ, এরকম একটা পর্যায়ে আমাকে দোয়া টোয়া পরে ফুটে দিয়ে আমাকে আর কি যে অ্যাকচুয়ালি মারা যাবে এরকম একটা অবস্থা। ঘরে টিভি ছাড়া, মামা বড় মামাও আসছে যে দেখতেছে খুব সিরিয়াস অবস্থা, ঘরে টিভি ছাড়া। আমি ঘরে শুয়ে শুয়ে আর কি কথা বলতে পারতেছি না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারতেছি না। সবাই মনে করতেছে হয়তো ওর উপরে জিন আছে বা কোনো কিছু আছে সাথে, বা কোনো ভূতে ধরছে, এরকম একটা সবাই এরকম মানে করতেছে। কেউ যখন উঠে আমার এই নিঃশ্বাসটা বন্ধ করতে যখন হয়, কেউ আমাকে জুতো শোনাচ্ছে, কেউ হলুদ পুড়ে নাকের সামনে ধরতেছে, কেউ আমার কেন আঙুল চিপে ধরতেছে, কেউ নাক চিপে ধরতেছে, আগে যে যেটা পারতেছে সেটাই করতেছে। কিন্তু আমি কাউকে বলতে পারতেছিলাম না, জানি আমি তোমরা যা বলতেছো আমি সব শুনি, কিন্তু আমি কাউকে বলতে পারছিলাম না, আমার দমটা উঠে কষ্ট লাগতেছে। তো এরকম এক পর্যায়ে আব্বা দেখলাম কি আব্বা ঘরে বসে টিভি দেখতেছে, কিন্তু আমার অবস্থা খুবই সিরিয়াস। সবাই দোয়া টোয়া পরে আমাকে ফটো দিয়ে করতেছে যে মনে হচ্ছে এখনই মারা যাব, এরকম একটা পর্যায়ে চলে গেল। আচ্ছা। তো আব্বা পরে বাসার ভাড়াটিয়াটা বললো যে আপনি কি মানুষ, মেয়েটা মরার পর্যায়ে চলে গেছে আর আপনি মাঝখানে বসে টিভি দেখতেছেন, আপনি কি মানুষের মধ্যে পড়েন? আব্বা কী করলো, টিভিটা বন্ধ করে দিয়ে সে চলে গেল। সে কি করলো, পাশের রুমে গিয়ে আবার টিভি দেখা শুরু করলো। আমি যে ওখানে বসে এই অবস্থা, এটা সে কখনোই ফলো করলো না। তো আমার বড় মামার চোখে, আমার নানু মারা গেছে, আমার বড় মামা কান্না করে নেই, কিন্তু আমার অবস্থা দেখে আমার বড় মামা কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে বাসা থেকে। তখন আমার ছোট মামা ঢুকতেছে যে কি দেখতে যাচ্ছিস, লাশ দেখতে যাচ্ছিস, যাই দেখ মেয়েটার অবস্থা। আর ওর বাপে টিভি দেখতেছে পাশে বসে বসে, ওর বাপে কোন। তো আমার কাছে তখন মনে হচ্ছিল আমি একটা তরমুজ খাবো, আমার মনে একটা হলো। ঠিক তখনই মামা একটা তরমুজ নিয়েই আসছে আর কি, মনের একটা হলো যে খেতে পারতাম, কাউকে বলতে পারতেছিলাম না, বাট মনের একটা ইচ্ছা ছিল। মামা নিয়ে আসলো, আসার পরে মাকে বললাম ইশারা দিয়ে, মা আমি খাবো। তো মা এরকমভাবেই করলো, কেটে দিল। তো ডাক্তার আমাকে অনেক ডাক্তার দেখালো, ডাক্তার বললো যে ওর জন্য এখন ট্রিটমেন্ট হচ্ছে যে ওকে ঘুমের ঔষধ। আচ্ছা। ওকে যদি আপনি জাগায় রাখেন তাহলে ও এরকম অবস্থা হয়ে যাবে, যদি ওকে ঘুমের ভিতরে রাখেন দেন তাহলে ও ভালো থাকবে। তো আমাকে এরকম করে আম্মু সকালবেলা আর কি ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রেখে যেত, দেন আম্মু দুপুরে আসতো, এসে আম্মু আমাকে গোসল করাইতো, খাওয়াইতো, আবার দেন আমি ঘুমাই যেতাম। কিন্তু আমার সামনে কে আসলো, কিন্তু কানে শুনতাম, কে আমার সামনে আসলো কে গেল এটা আমি কখনোই চিন্তা করতে পারিনি। মনে হচ্ছে একটা অ্যাবনর্মাল টাইপের একটা মানুষ হয়ে গেছিলাম। তো এরকম করতে করতে যে যা বলতো তাই আম্মা ট্রিটমেন্ট করতো। বাদ দেওয়া যদি কোনো একটা বাদ দেওয়া যদি আসি বলতো যে হ্যাঁ তোমার মেয়ে এ হয়েছে, তোমার মেয়েকে ভালো করতে পারবো, আম্মু তাই করতো আর কি। যদি বলতো যে এইটা করতে পারলে তোমার মেয়ে ভালো হবে, আম্মু সেটাই করতো। তো কী কারণে রোগটা ভালো হয়েছে আল্লাহ ভালো জানে, আল্লাহর কাছে তার শুক্রিয়া আদায় করি যে ভালো হয়ে গেছে। তো এরকম এক পর্যায়ে আব্বু আর কি
আমার তখন আর কি ওইখান থেকে ওই আন্টি উনি লন্ডনে চলে যাবে, তো আমি অসুস্থ অবস্থায় আন্টি আমাকে ছুটি দিল। তো আন্টি বলে যে ও সুস্থ হয়ে আসুক তারপরে দিন আমি নিব। তো আন্টি আসলো আমাকে দেখতে, এসে দেখে যে আমি বিছানায় শোয়া। তো আন্টি বলে যে আমি তো এখন লন্ডন যাব, আমার তো এখন ওকে দরকার, ও কি এখন কাজ করতে পারবে? তো আমি যদি ওখান থেকে চাকরিটা চলে যায় তাহলে তো আমি খাবো কি, আমার আব্বাকে তো আমাকে টাকা দিতে হবে। তো আমি আবার ওইখান থেকে আস্তে আস্তে করে গেলাম। পরে যাওয়ার পরে ওনার মেয়ে ছিল, ওই আন্টিটার মেয়ে ছিল যথেষ্ট পরিমাণ রাগী, ওনার মেয়ে যা বলতেন তাই। তো ওইখানে গেলাম, ওই আপুটার সাথে মিললো না আমার। আচ্ছা, হ্যাঁ, ওই আপুটা যথেষ্ট পরিমাণ রাগী এবং খুব বদমেজাজি টাইপের একটা মেয়ে। ওকে। তো ওইখানে কাজ করলাম, কয়েকদিন কাজ করার পর ওনার সাথে আমার সাথে খুব আর কি রাগারাগি হলো। তো রাগারাগি হওয়ার পর ওনার কাছ থেকে, আমিও তো ছোট ছিলাম, খুব রাগান্বিতও ছিলাম আমিও। তো আমি ওনার কাছ থেকে চলে আসলাম। চলে আসার পরে এখন আমি কি করব, এখন তো আমাকে একটা কাজ খুঁজতে হবে। ওখান থেকে যে আমি কাজ শিখছি, আমি ভয়ে বেরোচ্ছি না যে আমি যে কাজটা শিখছি, কিন্তু আমি ওখান থেকেও কাজ করতাম, দেন বাসায় এসেও আবার টুকটাক কাজ করতাম মেশিনে। দেখা যায় 9টা পর্যন্ত এসে আবার 10টা পরে কাজ করতাম, রাত 2টা 3টা পর্যন্ত করতাম, করে আবার ঘুমাইতাম, সকালে উঠে আবার যেতাম, এরকম আর কি একটা ইয়ে ছিল আমার। তো ওখান থেকে বের হবো ভাবতেছি কোথায় যাব, কি কার কাছে যাব, আর এই কাজটা আমার ভালো কি না খারাপ, আমি কি করে কাজ করব। একা একা চিন্তা করতে করতে একটা টেলার আবার যোগাযোগ করলাম যে ভাই আমাকে কাজে নিবেন। তা ওই এলাকাতেই ছিল। তো ওইখানে যাওয়ার পরে বললো যে আপনি কি সব কাজ জানেন? আমি টুকটাক বললাম হ্যাঁ আমি সব কাজ জানি। তো ওরা আমাকে নিল, নেওয়ার পর আমাকে 1000 টাকা স্যালারি ধরলো। তো 1000 টাকা স্যালারি ধরার পরে আমাকে বললো প্রোডাকশনে কাজ করতে হবে, যত পিস কাজ করবেন দেন তত পিস টাকা হবে। তো আমি বললাম যে এটা তো আমি কখনো করি নেই, ঠিক আছে করে দেখি, ট্রাই করে দেখি। তো আমি করলাম, কয়েকদিন করার পরে দেখলো যে না আমি টুকটাক করতে পারতেছি, অত যে আহামরি করতে পারতেছি তা না। তো করলাম, করার পর ওখানে দেখলাম যে আর কি কাজের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তো একটা মানুষের ভালো মন্দ থাকে। তো দেখলাম ওখানে ভালোটা দেখা যায়, একটা কাজ করলাম ভালো না হলেও খারাপ হলে দেখা যায় বেশি ওইটাকে মেশিন করতো, প্রাধান্য দিত যে হ্যাঁ আমি ভালো কাজ করতেছি না এই সেই। তো ওইখান থেকেও চলে আসলাম। চলে আসার পর এখন চিন্তা করতেছি কি করব। তো একদিন একটা লোক বললো যে তুমি ওই একটা কারখানায় ঢুকলে তোমাকে প্রতি মাসে 2000 টাকা স্যালারি দিবে, তুমি কি ওখানে করবা? তখন আমি চিন্তা করলাম 2000 টাকা স্যালারি, তার মানে অনেক টাকা। আমার কাছে মনে হয় 2000 টাকা মানে অনেক টাকা। আমি মহা খুশি। 2000 টাকা মানে তাহলে আব্বাকে আমি 1000 টাকা দিয়ে 1500 টাকা দিব, 500 টাকা করে আমি রেখে দেবো। আমি এটা চিন্তা করলাম। তো ওইখানে কোনো কারণে হয়নি। তা আম্মা আমাকে দিল না, যে ছেলে মানুষ, ওখানে কারখানা, ওখানে অনেক ছেলে মানুষ থাকবে, কি না কি হবে, যাওয়ার দরকার নেই, এত বেশি টাকার দরকার নেই, তুই যেখানে আসিস সেখানেই থাক। তো ওখানে আবার রয়ে গেলাম। ওখানে মহিলা ছিল, আপুটা আসতো সবসময়, দোকানে বসতো, কাজ করতো, ফলো আপ করতো। তো এরকম করে ওখান থেকে এক পর্যায়ে ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে এখন আমি চিন্তা করলাম যে না আমি তো এখন মোটামুটি কাজ জানি, হ্যাঁ এখন আমি ঘরে টুকটাক করতে পারি। এদের ভিতরে এক আন্টি আবার আমাকে কিছু বিভিন্ন আর কি একটা আন্টি বললো যে ওই মেয়েটা ভালো কাজ জানে। তো আন্টি আমাকে ট্রায়ালের জন্য কিছু কাজ দিল। দেওয়ার পর দেখা যাচ্ছে আমি জবও করতাম, দেন ওই আন্টিদের কিছু বাসায় বাসায় গিয়ে কাজও আনতাম, এনে বাসায় কাজ করে আবার দিতাম। ওইটা আমার একটা এক্সট্রা ইনকাম ছিল। তো ওরকম করে করতাম, করতে করতে আব্বু আমাকে তখন আর কি এই আব্বু হেল্প করা শুরু করলো আমাকে। দেখা যাচ্ছে যে আমি কাজ করে আসছি, আমাকে ওই মেশিনের কিছু কাজ যদি হেল্প করা লাগতো সে আমাকে হেল্প করতো, হাতে কাজ টাজ করা লাগলে হেল্প করে দিত। তখন আর মুভমেন্টটা তার চেঞ্জ হয়ে গেল। দেন এরকম করতে করতে দেখা গেল যে আব্বু ওই আম্মুর সাথে টর্চারিংটা কমলো না। দেখা গেল তেল দিত হিসাব করে, চাল দিত হিসাব করে। তা আম্মু কি করতো, যতটুকু ইনকাম করতো তো দেখা যাচ্ছে যে যতটুকু তেল হিসেব করে দিত ওইটুকু তো হতো না। তা আম্মু যে ইনকাম করতো ওই টাকা দিয়ে আব্বুকে সব টাকা দিয়ে কিছু টাকা রেখে দিত। ওই টাকা দিয়ে আম্মু আবার তেল কিনে আম্মু আবার ওখানে পুরাইতো। তো এরকম এক পর্যায়ে করতে করতে আমি একটা দোকানে ঢুকলাম যে আমি কাপড় কাটিং করতে পারি, যাকে বলে কাটিং মাস্টার। তো কাটিং মাস্টার বেতন হবে কত, বললো যে বেতন হবে তোমার 3000 টাকা। আচ্ছা, হ্যাঁ তো 3000 টাকা, কিন্তু ওখানে অপশন হচ্ছে কাটিংও করতে হবে, দেন সেলাইও করতে হবে, দুইটাই করতে হবে। তা আমি বললাম যে হ্যাঁ আমি করবো, সমস্যা নেই। তো এখানে বললো যে ঠিক আছে, ঢুকলাম 3500, তখন 3000 টাকা ঢুকলাম। আমি বললাম যে পরে কিছুদিন পরে বললাম যে না আপু আমাকে একটু বাড়াই দিতে হবে। তখন আমাকে 500 টাকা বাড়ালো। বাড়ানোর পরে ওই আপুটার আসলে দোকানটা ভালো করে চলতো না, কারণ আমি তো যেটা সত্য তখন তো ভালো করে কাজ জানতাম না, একটা কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করবো ওভাবে ভালো আমি করতে পারতাম, ভয় পেতাম যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমাকে কাস্টমারকে কমপ্লেন করবে, এইটা চিন্তা করতাম, ভালো করে পারতাম না আর কি। তারপর সাহস করতাম যে না আমাকে এটা করতে হবে। তো আপু আমাকে এক সময় বললো কি যে দেখো দোকানটা তো চলছে না, দোকানটা তোমার, তুমি একটা কাজ করো, তুমি দোকানটা কিনে নাও। দোকানটার দাম ছিল 60,000 টাকা আর কি, সব কিছু নিয়ে 60,000 টাকা আমাকে দিতে হবে। তো আমি বললাম আপু, তখন আমার চিন্তা যে আমি তো কাজই মনে মনে ভাবলাম, আমি ওনাকে বললাম না, আমি তো ভালো করে কাজই জানি না, আমি 60,000 টাকা নিয়ে দোকান ভাড়া কিভাবে দিব, দোকান ভাড়া গল্প এটা
হ্যাঁ আমি তো মানে আপনার জন্য এই 60,000 টাকার হিসাব কত সালের এটা? এটা হচ্ছে আপনার 2005-এ। 2005। হ্যাঁ, ও সরি, এর মাঝখানে আমি কথা ফেলে আসছি। সেটা হচ্ছে এই পর্বটার আগে হচ্ছে, সেটা হচ্ছে যখন আব্বু আর কি আমি কাজ করা শুরু করলাম, তো আব্বুকে দেখলাম কি সারাক্ষণই ঘরের ভিতরে এসে দেখতাম ওই টর্চারিংটা। আম্মুকে মারতো, বা আম্মু দেখা যাচ্ছে যে রাতে ভাত খেত, লাইট অফ করে ভাত খেত, সকালে কোনো শব্দ করতে পারতো না। আম্মু যে সকালে অফিসে যাবে, এদিন আম্মা এর মাঝখানে আবার আম্মা একটি স্কুলে জব হলো, তো আম্মু সকালে যে ভোরবেলা রান্না করে রেখে যেতে হবে, আম্মু কোনো শব্দ করতো না। আর কি মনে হচ্ছে যে ঘরে পিঁপড়া আওয়াজ করতে পারবে, দেন আম্মু আওয়াজ করতো না, এরকম একটা পর্যায়ে। তো এক পর্যায়ে এরকম একটা করতে করতে টর্চারিং করতে করতে আমি আম্মুকে একসময় বললাম যে মা একটা কাজ করো, আমার না ভালো লাগে না, আমি সারাদিন কাজ করে আইসা যদি দেখি এরকম ভাবে আব্বা গ্যাঞ্জাম করতেছে, ভালো লাগে না, তুমি একটা কাজ করো, আমরা আলাদা হয়ে যাই। তা আমি কয়েকবার চেষ্টা করছি যে আলাদা হয়ে যাব, কয়েকবার বের হয়ে গেছি। একবার বের হয়ে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি যে আমি চলে যাব, থাকবো না। তো মামা বললো কি যে না তুই কই যাবি। আমার মামা আমাকে সবসময় সাপোর্ট দিত, আর এই কাজের পিছনে সবচেয়ে বেশি সাপোর্ট হচ্ছে আমার মামার, সব থেকে অবদান মা এবং মামা। তো মামা বললো যে ঠিক আছে তুই কই যাবি। তো মা আব্বা এরকম করতে করতে আম্মা বললো যে ঠিক আছে তাহলে আমরা আলাদা হয়ে যাব, আমরা থাকবো না এখানে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার। তো এক পর্যায়ে আব্বা কি করলো তখন আর কি রাতের বেলা আম্মা যেটা বলছে যে সে ওই যে জর্দা আছে না, জর্দা খেয়ে ফেলছে, সে মারা যাবে আম্মু চলে গেলে। আম্মুকে এরকম ভাবে কসম কাটলো যে আমি কোনোদিন তোমাকে ফেলে চলে যাব না। হ্যাঁ, তা আম্মা এতই একদম নরম একটা মানুষ যে সে যদি একবার যদি বলেন যে না আপনি এই কাজটা করবেন, সে ওইটা খুব সরম্য বিশ্বাস করে নেবে। আচ্ছা, তা আম্মা ওইটা বিশ্বাস করে নিল, করার পরে দেন আবারই সেই একই অবস্থা, টর্চারিং শুরু, কোনো এর থেকে আর কোনো বিকল্প কোনো কিছু হইলো না। তো বাসা চেঞ্জ করলাম আমরা, ওখান থেকে বাসা চেঞ্জ করে ওখানে আব্বু ওরকমভাবে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। তো বাড়িওয়ালা আঙ্কেলে ওই মামাটা বললো কি তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এইভাবে করতেছো, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন আর কি দেখা গেল যে মারাটাটা গেলে তখন পুলিশ এসে আমাদেরকে ধরবে, তোমরা এখান থেকে বাসা শিফট করো। দেন আব্বু এরকম গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে, আমার ভাই আবার এর মাঝখানে একটা মেয়ের সাথে রিলেশন করলো, তখন খুবই ছোট, ওইটা নিয়ে অনেক কিছু ওরা ওই মামিটার মাও আবার ওই মামিটা বিচার দিল বাড়িওয়ালাকে। তো এই সব কিছু মিলে বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বললো, দেন আমরা বাসা ছেড়ে দিলাম। তো যে বাড়িটাতে গেলাম ওখানে ভাড়াটিয়া ছিল বলতে গেলে আমরা আর 2টা ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়া ছিল না। তো ওখানে যাওয়ার পর একদিন আমি আসছি, তো বাজার তো ওরকমভাবে দেয়নি, আমি রাতে আসছি তখন বাজে 9:30। দোকান থেকে আসার পরে আব্বা কি করলো, সামান্য একটা গামছা, যে আব্বুর কোনো কিছু আমরা ধরতে পারতাম না, যে একটা সন্তানে যে তার বাবার জিনিসপত্র ধরবে ওইটা কখনো ধরতে পারতাম না, আর কখনো বলতে পারতাম না আব্বা এই জিনিসটা খাবো, আমাদেরকে এই জিনিসটা কিনে দাও, কখনোই বলতে পারতাম না মুখ ফুটে। তো বললো কি যে আমি আসছি বাসায়, আসার পরে শুনি কি ঘরের ভিতরে গ্যাঞ্জাম চিল্লাচিল্লি হচ্ছে, আব্বা খাওয়া দাওয়া করে খাটে শুয়ে আছে, আম্মু খাবার দিচ্ছে, আমরা খাচ্ছি নিচে বসে, ভাই 2টা খাচ্ছে আমিও খাচ্ছি। আপু তো গ্রামে থাকি, আপু গ্রামে বসেই, তখন আপুর বিয়ে হয়ে গেছে, তখন আপুর 2003 সালে বিয়ে হয়ে গেছে, আপু গ্রামে শ্বশুরবাড়িতে থাকে, তখন আমি আমার 2 ভাই। তো খাওয়ার পরে আমি নিচে বসে খাচ্ছি, খাওয়ার পরে আমি বললাম মা আব্বু বকাবাজি করতেছে আম্মুকে, আম্মু চুপ করে আছে, চুপচাপ একদম। আরেক মামা ছিল, তো আম্মু বললো কি যে তুই ভাত খা, তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়, লাইট অফ করতে হবে। তো আমি বললাম আম্মা একটা কাজ করো, গামছা খুঁজে পাচ্ছে না, গামছা খুঁজে না পাওয়ার পর আমি আম্মারে বললাম যে আম্মা তোমার না বলছি যে তুমি আলাদা হয়ে যাই আমরা, যারটা তার কেউ ধরবে না, আর কোনো গ্যাঞ্জাম সৃষ্টি হবে না। আমি এই কথাটা বলতে পারিনি, আমি 1 লোকমা ভাত মুখে দিছি, দেন আব্বু পিছনে খাট থেকে বসে আমাকে এমনভাবে লাথি মারলো, আমার ভাতের প্লেটটা ছুটে গিয়ে অন্য একটা জায়গায় পড়লো, আর আমাকে ভাত মুখেরটাও পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমি তখন একটা বকা দিছিলাম আব্বুকে, যে তখন আমি এই বকাটা ছিলাম যে আচ্ছা তোকে আমি দেখিয়ে ছাড়বো। বাবাকে বলেছিলেন? হ্যাঁ, তখন আমি এই জীবনে আমার মা এবং বাবাকে, মাকে তো কোনোদিন কথাই বলিনি, বাট বাবাকে এই জীবনে ফার্স্ট টাইম, বাবার চোখের দিকে তাকে কথা বলতে পারতাম না, তো ঘর থেকে বের হয়ে গিয়ে এই কথাটা বলছি যে তুই সারা জীবন আমাদেরকে জ্বালাইছিস, আজকে তোরে দেখাই ছাড়বো, তুই আর একটা মার দে আমাকে। তখন আব্বা কি করলো, যে গালিটা শোনার পরে আমি দৌড়ে গিয়ে আমি আর একটা ঘরে ঢুকছি, ঢোকার পরে আব্বা কি করলো, লাঠি, এমন একটা লাঠি নিচ্ছে, ওই লাঠিতে যদি আমাকে একটা বাড়ি মারতো দেন আমাকে আর থাকার মতো কোনো পসিবল ছিল না আর কি। আম্মাকে এমনভাবে বাড়ি ছাড়ছে যে আম্মা ওই মুহূর্তে বাড়িটা যদি পড়ে তাহলে আম্মা তো শেষ। আম্মা তাড়াতাড়ি করে দৌড়ে রাস্তা উঠলো, আর আমি ওই রুমের ভিতরে দরজা লাগাই দিলাম, দেন ওই দরজা ভাঙা শুরু করতেছে, দরজা ভাঙতেছে, ভাঙার পরে এখন ওই দরজা ভাঙতে পারছে, পরে ওই যে ওই লোকের, ওই রুমের যে ওনার লোক হাজব্যান্ড ছিল, উনি সামনে এসে খালো আপনি এটা কী করতেছেন, আপনি কেন আমার রুমের দরজা ভাঙতেছেন। এখন আমাকে না পেয়ে কী করলো, আমার মেশিনটাকে ভেঙে ফেললো,
আমার মেশিনটাকে ধরে একদম পুরো জায়গায় ফেলছে, মেশিনটা পুরো খুলে টুলে অস্থির। পরে আমার মামা ছিল, ওই মামাটা কি করলো, ওইটা বাঁচাইলো। বাঁচানোর পরে আমাকে ঘর থেকে বের করে দিল। দেওয়ার পরে আমি কি করলাম, ওই রাত ওই বাসায় ছিলাম, ওই ফ্লোরে শোয়া, ওদের বিছানা আর কি একটা কাঁথা দিল আমাকে, তো ফ্লোরে শুয়ে রইলাম। শুয়ে থাকার পরে সকালে উঠলাম, উঠার পরে মনে হলো যে আমি ভাবলাম আমার এতটা কষ্ট লাগলো যে সারাদিন আমি আমি কষ্ট করে আসি, তারপরে কেন এত অশান্তি? তুমি টাকা চাইছো, তুমি ছোটোবেলা থেকে টাকা চাইছো, টাকা দিচ্ছি তোমাকে, আমি যতটুকু ইনকাম করি সবই তোমাকে দেই, আর আমি সারা রাত ধরে যেটা কাজ করি সেইটাই আমি নিজে খরচ করি, টুকটাক যেটুকু পাই, অনেক পরিশ্রম করি। তুমি টাকার জন্য যত কিছু করলাম, মা টাকা দিচ্ছে, আমি টাকা দিচ্ছি, তারপর তুমি কেন এত অশান্তি করবা? তোমার অশান্তিটা কিসের? তো কষ্ট লাগলো। তো আমি একটা সমিতি করছিলাম, 200 টাকা করে রাখতাম, ওইখান থেকে কিছু টাকা পাইছিলাম, 6 থেকে 7 হাজার টাকা পাইছিলাম। ওই টাকাটা ছোটো মামাকে দেওয়ার কথা ছিল, ওই টাকাটা মামা ব্যাংকে রেখে দেবে, আমার জন্য একটা ডিপিএস করছিল। তো মামাকে টাকাটা দেওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো ওই টাকাটা নিয়ে আমি কী করলাম, আমি আর থাকবো না, আমি আব্বার কাছে আর থাকবো না, আমি বাসা থেকে বেরিয়ে হয়ে যাবে এখন। তো বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আমি একটা পাশের বাড়িতে, ওখানে মেবি মনে করেন 18টা না 20টা ঘর ছিল, তো ওই বাড়িতে আমি একটা রুম রাখলাম। রুম রেখে 1800 টাকা ভাড়া ছিল রুমটার। তো রাখলাম আমি, তখন মা ছিল না বাসায়, মা তো চলে গেল অফিসে সকালবেলা। আমি এইটা কাজ করলাম, আমি দোকানে আর গেলাম না, না গিয়ে আমি এই কাজগুলি করলাম। আমি আর থাকবোই না, আমার কথা হচ্ছে আমি থাকবো না, আমি দেখতে দেখতে এখন অতিষ্ঠ হয়ে গেছি, আমার পক্ষে আর সম্ভব না, আমি ইনকাম করে খাই, তাহলে আমি কেন তার কাছে থাকবো? তো এরকম করে করতে করতে পরে লাস্ট মোমেন্টে আমি চলে গেলাম, আব্বাও তখন কাজে চলে গেল। যাওয়ার পরে আব্বা আসলো, সে যে কাজে গেল, কাজে থেকে কাজ করলো না, সে চলে আসলো বাসায়। বাসায় চলে এসে সে কি করলো, আমি তো জাস্ট আমি চলে গেলাম, আমি রুম রাখছি, জাস্ট বলে আসছি, আমি অ্যাডভান্স টাকা দেইনি, জাস্ট আমি কথা বলে আসছি। আব্বা এসে কী করলো, আমার ঘরের যে কাপড় চোপড় যাচ্ছিল, আমি নিজের টাকাতে যেটুকু কেনাকাটা করছি, আর ওই জিনিসগুলি ঘরে কোনো কিছু কিনতো না, সে বলতো আমার ঘরে কিছু লাগবে না। বলতাম যে না আব্বা, একটা গ্লাস কিনি, একটা কিনি, মানুষ আসলে কি বলবে, ঘরে তো একটা পরিবেশ দরকার আছে, আমার কোনো কিছু দরকার নেই। তো আমি কিছু টাকা জমাইয়া মামাকে দিয়ে জিনিসগুলি কেনাইতাম, যে একটা মানুষ আসলেও তো আমাকে একটা এক গ্লাস পানি দেওয়ার জন্য একটা গ্লাস প্রয়োজন আছে আমার। তো ওই জিনিসগুলি আব্বা আমাকে দিয়ে দিল। আমি বললাম যে এই জিনিসগুলি আমার, সে আর কিছু বললো না, ওই জিনিসগুলি নিয়ে আমাকে বের করলো। দেন আমি একটা বিছানার চাদর কিনছিলাম। তো বিছানার চাদরটা কেনার পরে আমি যে আব্বা যে একটা চাদর কিনছিল, আমার বড় আপু আসার পরে ওই চাদরটা কেনার পর আপু যে চাদরটা কিনছিল আব্বুর টাকা দিয়ে, ওই চাদরটা তখন বিছানো ছিল, খাটে বিছানো ছিল। আর যে আমি যে একটা নতুন চাদর কিনছি, চাদরটা ছিঁড়ে গেছিলো আর কি, হালকা পাতলা ছিঁড়ে গেছিলো। তো ওই আমি নতুন চাদরটা যখন নিয়ে আমার কাপড় চোপড় ভাঁজ করার জন্য আমি গিট্টু দিব, তখন আমার ভাই দুটাকে বলতেছে ওই চাদর রাখ। তো আমি বললাম কেন ওই চাদর দিব, তো আমি নিজে কিনছি, আমি সামনে দাঁড়ায়। তো বললো যে ওই চাদর, মাঝখানে আমার কাপড় চোপড় নিতে দিবে না, আমার কিচ্ছু নিতে দিবে না, ঘরের সব কিছু রেখে দিবে। তো আমি বললাম এগুলি আমার জিনিস কেনা, আমি কেন আপনি এগুলি রেখে দিবেন? তখন আবার আমাকে মারতে আসতেছে। তখন ওই বাড়ির ভিতরে একটা ছেলে ছিল, ওই ছেলেটা আমাকে পছন্দ করতো, বাট আমি জানতাম না। তো ওই ছেলেটা আমাকে এমনভাবে গাইড দিচ্ছিল, এলাকার মাস্তান টাইপের একটু ছিল, ওকে মনে করেন বিভিন্ন পুলিশ আর্মি র্যাব এগুলি ধরতো। তো ও খুব শেল্টার দিল আমাকে। তখন দরজার সামনে দাঁড়িয়ে বলল আপনি কোনো কথা বলবেন না, ওর জিনিসপত্র নিয়ে যাবে। তো নিয়ে যাওয়াতে ওই তখন চাদরটা আমার বললো যে এই চাদরে ঘুমাইছে না, এই চাদর কেন নিবে, এই চাদর নিয়ে যাবে, এইটা নিয়ে যাবে, এটাও ঘুমাইছে না, এটা ওর চাদর না, ঘুমাইয়া শীর্ষে কেন। তো আমি আর কিছু বললাম না, আমি ওই চাদর নিয়ে ওইগুলি নিয়ে আমার আমি একটা পাতিল কিনছিলাম আর কিছু কাঁচের জিনিস কিনছিলাম, ওগুলি নিয়ে আমি চলে আসছি। আসার পরে বাইরে বের করে দিল, তো আমার সব কিছু বের করে দিল। তখন আমি কি করবো, তখন চিন্তা করলাম আমি কি করব, কোথায় যাবো, তো রুম তো রাখি না, একটা মেয়ে মানুষ একটা রুম রাখবো। তখন আমি চিন্তা করলাম একটা মেয়ে মানুষ রুম রাখবো, ওখানে আমি থাকবো কি করে, এতগুলি ভাড়াটি একটা মেয়ে মানুষ থাকা কি সম্ভব? তো ওই যে ছেলেটা আমাকে পছন্দ করতো, তো ও কি করলো, ওইগুলি নিয়ে সব ওর রুমে রাখলো। ওর রুমে রাখার পরে কি করলো, আমি তখন মা আসলো, মা আসার পরে বললাম যে মা এরকম আমার ঘর থেকে বের করে দিচ্ছে, আমি কি করব, আমি রুম রাখছি ওই বাড়িতে, ওখানে আমি থাকবো। তুই ওখানে থাকতে পারবি? তাই বলে আমি থাকতে পারবো, কোনো সমস্যা নেই। পরে গেলাম, তখন গেলাম ও বাড়িতে গিয়ে রুম রাখলাম, রাখার পর ওদের সাথে কথা বললাম। তখন আর কি যে আম্মুর যে আর ওই যে খাট একটা ছিল ঘরে, আর একটা যে সুকের ছিল, ওইটা দিয়েছিল ওই যে মামাটা আমাদের যে মামিটা অনেক করতো, আম্মুকে বলছিল জব দিবে, ওই মামা ওই নানুর খাট, ওই নানুর সুকেস এগুলি দিয়েছিল আম্মুকে। ওগুলি আম্মুর জিনিস, তাই আম্মুকে দিবে না। আম্মুর কোনো একটা শাড়ি দিল না, আম্মুর কোনো একটা কিচ্ছু দিল না, সব কিছু রেখে দিল আম্মুর, ভাইদের জিনিসপত্র দিল না। তো আমি একা গেলাম, আমি গিয়ে করলাম, তো আমার জিনিসপত্র যেগুলো ছিল সবকিছু নিয়ে গেলাম। আপনার প্ল্যান কি ছিল, আপনি বাসা থেকে বের হয়ে কোথায় যাবেন? বাসা থেকে গিয়ে প্ল্যান ছিল কি আমি এখানে থাকবো না,
আমি রুম নিয়ে আমি একা থাকবো, যে কোনো জায়গায় চলে যাবো, বাট এখানে তো বাসায় না থাকছি আমি না। আর আব্বুর কাছে থাকবো না। আমার টার্গেট হচ্ছে যে আমি সারাদিন কাজ করি, উনি টাকা চাইছে টাকা দিচ্ছি, বাট সে কেন এখন আমাকে এরকম ভাবেই করবে, মারবে কেন? আমি তো টাকা দেওয়ার কথা, এখন তো শান্তি হওয়ার দরকার। আমরা 4টা ভাই বোন, আমাদের সংসারটা সুখী হতে পারতো। 2টা ভাই বোন পড়াশোনা করছে, দেন তুমি টাকা চাইছো, আমার তো পড়াশোনা তুমি বন্ধই করে দিছো। তো সেক্ষেত্রে তো তোমার এখানে এরকম মারধর করার তো কোনো কিছু নাই। আম্মু যা ইনকাম করে সবই তোমাকে দিচ্ছে, তুমি তো ওভাবে যে আমাদের যে ভালো খাবার দাবার তাও তো তুমি দিচ্ছ না আমাদেরকে। তুমি তো একটা যদি একটা মুরগি আনতো, তো দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 6 মাস পরে একটা মুরগি আনতো এরকম ভাবে, হ্যাঁ, তো দেখা যেত, তাও তো আমরা কখনো কমপ্লেন করতাম না যে আব্বা অমুকের ঘরে আনছে তুমি আনো না কেন, তাও কখনো তো কমপ্লেন করতাম না। যা দিতা তাই তো খেতাম, টাকা দিতাম তাও তো ওরকম ভাবেই সুখী ছিলাম। তুমি চাইছিলাম শান্তি, তুমি তো শান্তি দিচ্ছ না। তখন ভাই দুটো আমার সাথে চলে আসলো, আমাকে নামাই দিছে। এখন আম্মু তো আর আমাকে একা রাখতে পারে না, যেহেতু আমি একটা উপযুক্ত মেয়ে, সেক্ষেত্রে আম্মু কেন আমাকে একা রেখে চলে যাবে। আম্মু আমার সাথে চলে আসলো, আম্মু চলে আসার পর 2টা ভাইও চলে আসলো। রাতে ঘুমাতাম কি করে, কিছুই দিল না। ফ্লোরে, শুধু ফ্লোরে আমার ভাইদের ব্যাগ ছিল, দেন আমার কিছু টুকরো কাপড় ছিল, জামা ছিল, ওগুলি মাথায় দিয়ে ঘুমাতাম। তো এক পর্যায়ে দেখা গেলো কোনো কিছুই দিচ্ছে না, আমাদের প্লেট গ্লেস আম্মু যেগুলি রাখছে ওগুলো কিছুই দিবে না। কি করলো, ওই যে ওই মামাটাকে ডাকলাম, ডাকার পরে ওই মামা আসলো, আসার পরে ওই মামা সালিশি করলো, বললো যে তুই এগুলি আব্বুকে বলো তুমি এগুলি কেন রেখে দিচ্ছ, এগুলো তো আমি দিচ্ছি, এগুলি আমার মায়ের জিনিস, ওকে দিচ্ছি, তুমি এগুলি কেন রাখলো? কয় ওকে তো আমি যেতে বলি নাই। আমার আম্মুর কথা বলো, ওকে তো আমি যেতে বলি না, যেতে বলছি ওকে, ও চলে গেছে। ও কেন গেল, ও যাবে না, ও থাকবে, ও যাবে। হ্যাঁ, এই কথা বলার পর আম্মু বললো এটা কেমন, মামাটা বললো এটা কেমন কথা, যে তোমার এত বড় একটা উপযুক্ত মেয়েকে তুমি ঘর থেকে বের করে দিছো, তাহলে ও কোথায় যাবে, ও কোথায় থাকবে? তো এরকম এক পর্যায়ে দিলই না দেওয়াতে সে লাস্ট মোমেন্টে কী করলো, পরে মামা বললো যে তুমি যদি এগুলি না দাও, আব্বুর নাম ধরে বললো, তুমি যদি এগুলি না দাও তাহলে কিন্তু খুব খারাপ পর্যায়ে চলে যাবে, এগুলি সব কিছু দিতে হবে। তো মামা যখন হুমকি দিল, তো ওই মামারা ওই এলাকার স্থানীয় আর কি, অ্যাকচুয়ালি স্থানে মানে বাড়ি করছে, ওই ফার্মগেট এলাকাতে বাড়ি আছে ওনাদের। তো ওই হুমকির ভয়ে বললো কি যে ঠিক আছে। তখন আমার ছোট চাচা আমাদের ফার্নিচারগুলি যা যা ছিল একদম কড়াই থেকে ঢাকনা থেকে শুরু করে সব কিছু নিয়ে চলে গেল। আমাদের ঘরে ছিল শুধুমাত্র আপনার খাটটা ছিল, আর ওই সুকেশটা, যে আম্মার কাপড় চোপড়টি আর ভাইদের কাপড়টা আর খাট। তো খাটটার একটা পায়া নষ্ট হয়ে গেছিলো আর কি, সাইডের ইয়েটা, তো ওইটা আব্বু টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল, টাকা দিয়ে কিনে নিয়ে এসে ওইটা আব্বু ঠিক করাইছিল। দেন সেইটা খুলে নিয়ে চলে গেছে, ঘরে কিচ্ছু রেখে যায়নি, খাটটা খোলা, কিছুই নেই ঘরে, একদম পুরো সেফ ফাঁকা, ওই আমার কাপড় চোপড়টি আসছে। প্রিয় শ্রোতা, আপনারা জি চলতে আমি কি করলাম, ওখান থেকে আমি এখন বিভিন্ন শোরুমে কাজ করা শুরু করলাম, যেখানে আমি 3,000 টাকা স্যালারি শুরু করলাম, সেখানে এখন আমার 4,000 4,500 টাকা স্যালারি আসে। তো এই টাকাটা দিয়ে আমি মা এবং আমি দুজনেই শুরু করলাম। দেন মামা এর মাঝখানে বললো যে ঠিক আছে এখন তো চলে গেছে, তাহলে তোমাদের বাসা ভাড়াটা আমি দিচ্ছি। তো মা যতটুকু ইনকাম করতে লাগলো আর আমি যতটুকু ইনকাম করতে লাগলাম, সেটুকু দিয়ে আমরা দুজনে আর কি খরচ চালাচ্ছি। দেন ভাই 2টা পড়াশোনা করছে বড় আপু গ্রামে। তো বড় আপুকেও আর কি, বড় আপু শ্বশুরবাড়িতে যে খুব ভালো আছে তাও না, কারণ বাবা বড় আপুর হাজব্যান্ডকে বের করে দিচ্ছিল শ্বশুরবাড়ি থেকে। যদি একটা জামাইকে বের করে দেয়, সবাই তো ভালো মাইন্ডে নেয় না, আমার দুলাভাইটা একটু আর কি বদমেজাজে ছিল। তো আপু যে খুব সুখে আছে তাও না, আপুকে সারাক্ষণ এটা নিয়েই করতো যে তোর বাবা তো আমাকে বের করে দিছে, তোদের বাড়িতে আবার কেন যাব। তো মা বলতো যে তোমার শ্বশুর তোমাকে বের করে দিছে, এখন তোমার তো শ্বশুর নাই, তুমি এখন আমাদের বাসায় আসো। তো দুলাভাই খুব কমই আসতো, আপা আসতো, বছরে একবার আসতো আমাদের বাসায় বেড়াতে। তো এরকম করতে করতে এক পর্যায়ে চলে গেল যে আমি এখন বিভিন্ন দোকানে আর কি ডিজাইনের জন্য করতে লাগলাম, কাজ শিখতে লাগলাম, যেখানে দেখতাম বেশি ভালো ডিজাইন করে সেখানে আর কি শিখতে লাগলাম। যে প্রফিটের কথা খুব কম চিন্তা করতাম হচ্ছে যে যেখানে আমার যে এখানে একটা ঢুকলে কাজ শিখতে পারবো সেরকম ঢুকতাম। আর ঢুকতাম এরকম করে যেখানে মহিলা আসছে, কারণ দেন পুরুষের ওখানে ঢুকতাম কিন্তু দেখতাম যে মহিলা কর্মচারী আছে, ওখানে থাকতাম, দেন বেশি করতাম না। তো এরকম করে কয়েকটা কাজ শিখলাম। শেখার পরে এক পর্যায়ে আসলো যে আম্মুর অফিসটা শিফট করবে উত্তরাতে। তো অফিসে শিফট করতে হলে তো আমি উত্তরাতে আমি কী করবো, ওখানে গিয়ে ওখানে তো আমার কাজ করতে হবে। ওখানে তো যে কাজ করব সেখানে তো আমার তো পরিচিত কোনো কেউ নাই, যে আমার আত্মীয় স্বজন বা কোনো ফ্রেন্ড সার্কেল কেউই নেই, ওখানে তো আমার কাজটা করতে হবে। কি করব পরে যে বুটিক্সটা কাজ করতাম, ওইখানে কিছু হোলসেলার কাজ করতো ওই আপুটা।
তো ওইখানে যে ম্যানেজার আসতো, যে সিনিয়র ম্যানেজার ছিল, তো ওই একদিন ওই ভাইয়াটা আসলো কারখানাতে। তো ওই আপুটা ছিল না শোরুমে, না থাকা থেকে আমি ওই সুযোগটা নিলাম। নেওয়ার পরে আমি নিচে নামলাম। আমি দোকান থেকে বের হয়ে, শোরুম থেকে বের হয়ে আমি বললাম যে ভাইয়া আমি যে ওখান থেকে শিফট করবো সেটা আর ওদেরকে বলিনি যে আমি চলে যাব উত্তরাতে। তো আমি বললাম যে ভাইয়া আমি তো ওইখান থেকে উত্তরা চলে যাব, আপনাদের তো অনেক কাজ দিচ্ছেন, তো আমি যদি এখান থেকে চলে যাই তো আমাকে কিছু কাজ দেওয়া যাবে? তো উনি বললো আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি উত্তরাতে শিফট করবো, আমার আম্মুর অফিস উত্তরাতে চলে যাবে, তো আমি উত্তরাতে চলে যাব। তো বলে ঠিক আছে, তা আপনি যখন যাবেন তখন আমাকে নক করেন। তো দিলাম আমি ওনার নাম্বারটা, বললো যে নাম্বারটা দিয়ে গেল। তা নাম্বারটা রাখলাম। রাখার পরে আমি নাম্বারটা দিয়ে পরে আমি ওখান থেকে ওরা কোনোভাবে জেনে গেল যে আমি উত্তরাতে চলে যাব, আমি এখানে থাকবো না। তখন ওরা আমাকে বাদ দিয়ে দিল, ওরা আমাকে আর রাখলো না কাজে। তো এখন আমি উত্তরাতে শিফট করতে গেলে আমার 6 মাস লেট হচ্ছে। তখন আমি কি করব? তখন আমি কি করলাম, আর একটা ইয়েতে ঢুকলাম। ওখানে ছিলাম কাটিং মাস্টার হিসেবে আর কি, আমি কাপড় কেটে দিতাম, ওরা সেলাই করতো। এখন ও আরেক জায়গায় যে ঢুকলাম, ওখানে আমি ঢুকলাম হচ্ছে কারিগরিতে, যে সেলাই করে দিলাম, সেলাই করার উপরে ওরা বেতন আমাকে দিল। তো আমি 6 মাস করতে হবে। তো দেন ওখানে আমি 6 মাস করলাম। করার পর আমি উত্তরাতে শিফট করলাম। করার পর ওই ভাইয়াটাকে আমি ফোন দিলাম যে ভাইয়া আমি তো উত্তরাতে আসছি, এখন আমি কী করব? তো ভাইয়া বললো ঠিক আছে তাহলে আপনি আসেন। তো ওই ভাইয়াটা সিনিয়র ম্যানেজার ছিল। তো ওই আপুটার হচ্ছে নাম বলবো না, খুব নাম করা একটা বুটিক্স, এক নামে সবাই চিনি মোটামুটি। তো ওই আপুটার কাছে নিয়ে গেল, বললো যে আপনি একটা কাজ করবেন, আপনি আমার নাম বলবেন না, আপনি অন্য একজনের নাম বলে দিল। তো ওনার নাম নিয়ে আপনি যান, গেলে আপনাকে কাজ দিয়ে দিবে। তো আমি গেলাম, যাওয়ার পরে ঠিক আমি বললাম, বলার পরে বলো কয়টা মেশিন? তো আমি বললাম 2টা, এরকম বলার পরে তো বলো সব কিছু আছে? বলে হ্যাঁ সব আছে, জাস্ট সেলাইটা। তো উনি আমাকে কিছু প্রাথমিকভাবে কাজ দিল, বলো যে এগুলি নিয়ে করেন, দেন তারপরে আরও কাজ দেওয়া হবে। তো উনি আমাকে কিছু কাজ দিল, দেওয়ার পর উনি যে রেটটা দিল, রেটটা আসলে পোষাচ্ছিল না। তো একটা ভাইয়া আছে, ওনার নাম বললেই না আসলে, উনি টেলারিং সেক্টরেরই, বাট উনি হচ্ছে এমব্রয়ডারি কাজ করতেন। ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর। তো ওনার কাছে আমি গেলাম যে ভাইয়া এরকম এই কাজটার প্রফিট, এই কাজটার রেটটা কত পড়তে পারে, যদি আমি কাজটা করাই আমি কত নিব, দেন আমি কত দিয়ে করাবো, আমার কত লাভ হবে। তো উনি আমাকে কিছু একটা সাজেশন দিল যে হ্যাঁ আপনি এরকমভাবে করেন, এরকমভাবে করলে আপনার এটা আসবে। তো বলার পরে আমি ওইভাবে করে কাজ করতে লাগলাম। দিলে ওনাকে আমি কিছু কাজ দিলাম, দেওয়ার পরে আমাকে মোটামুটি দিল আর কি, চলতে লাগলাম, টুকটাক চলে আর কি, যে মরে যে তা না। দেখা যাচ্ছে আমি 20,000 30,000 টাকার কাজ করতেছি, কিন্তু আমাকে উনি দিচ্ছেন 5,000 টাকা, 6,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা এরকম। তো তখন আমি ওই কাজটা, এতগুলি কাজ আমি তো করতে পারতাম না একা। তো 2টা কারিগর রাখলাম, ওদেরকে দিয়ে কিছু করাতাম, ওরা রাত 9টা পর্যন্ত থাকতো, আমি কাটতাম, সেলাই করতাম, সারা রাত ধরে কাজগুলি করতাম, আয়রন করতাম, প্যাকেট করতাম। দিন আমি ভোর 6টা বাজে আবার ওই কাজগুলি 2 হাত ধরে প্যাকেট একটা নিয়ে আমি আবার সেই ওখানে মালগুলি পৌঁছায় দিতাম। আমি কখনো একটা ভ্যাগ টানতাম না, হয়তো বা ফ্যামিলিটি এরকম ছিল, কিন্তু কখনো হাতে একটা কিছু থাকলে একটা নিজের কাছে লাগতো। তো তখন আমি এই চিন্তাটা করতাম না যে না আমি এই ভ্যাগ টানতেছি, এটা নিয়ে আমার কেউ কিছু বলবে, এটা চিন্তা করতাম না। তখন আমি কি করতাম যে ওই ব্যাগগুলি নিয়ে, 2টা ব্যাগ হাতে নিয়ে আমি যেতাম, বাসে উঠতাম, বাসে উঠে আবার নামতাম, নেমে আমি আবার ওই ব্যাগগুলি নিয়ে আবার ওইখানে দিতাম মালগুলি। দেওয়ার পর এক পর্যায়ে গেল কি, ওখানে মাল দিই ঠিকই, ওনাদের খাতা দেখা যাচ্ছে 40, 50, 60,000 টাকা আমার হয়ে গেছে, কিন্তু উনি আমাকে দিচ্ছে 5,000 টাকা। তো ওই 5,000 টাকা আমি ওই এমব্রয়ডারি কাজওয়ালাকে দিব কি, দেন আমি কর্মচারীটাকে কি দিব? তো দেখা গেলো ওই টাকাগুলো নিয়ে এসে আমি ওই কর্মচারীকে বিদায় দিতাম, কারণ ওরা তো আমার কর্মচারী, ওদেরকে তো আমাকে দিতে হবে। আমি কি খাইবে নাকি সেটা তো ওরা দেখবে না, ওদেরকে আগে আমার পেড করতে হবে। দেন এগুলি দিতাম, দিতে দেখা যায় 500 টাকাও থাকতো, কোনোদিন 200 টাকাও থাকতো, কোনোদিন থাকতোই না। দেন বাসায় এক্সট্রা কিছু কাজ নিতাম, ওই টাকারও দিয়ে মোটমাট টুকটাক চলতাম। দেন বাসা বাড়া মামাই দিচ্ছেন। দিতে দিতে এক পর্যায়ে এখন মনে হলো যে আরেকটু কাজের ইয়েটা বাড়ানো দরকার। দেন আর একটা কর্মচারী নিলাম, নেওয়ার পরে কাজ করলাম। কাজ করতে করতে ঈদের সময় আসলে উনি হিসাবটা করতো। তো ওনাকে আমি প্রায় 12টা ড্রেস, ওই ড্রেসগুলির রেট ছিল 1,000 টাকা করে। তো 12টা ড্রেস দিলাম। 12টা ড্রেস দেওয়ার পরে উনি কী করলো, ওই 12টা ড্রেস ওনার দোষ ছিল কিনা আমি বলবো না, জানি না, সেটা হচ্ছে একটা ম্যানেজার ছিল, ওই ম্যানেজার আমাকে একটা মেমো দেয়নি। তো আমি চাঁদাতে হিসাব করতে গেলাম, তো উনি আমাকে 12,000 টাকা কম দিচ্ছেন। তো আমি বললাম আপু 12,000 টাকা কেন? তোমার এখানে কোনো হিসাব তো নাই 12,000 টাকা, তুমি যে আমাকে দিয়েছো সেটা কই, তোমার ডকুমেন্টস কোথায়? তুমি বললাম আমার কাছে মেমো আছে। কদিন তুমি মেমো নিয়ে এসো। বাসায় এসে করলাম, দেখলাম না আমার বাসায় মেমোই নেই কোনো। তা না, এখানে কাগজ কলমে প্রুভ করতে হবে। দেন আমার কাছে কাগজ কলম নাই, সেক্ষেত্রে আমি এটা 12,000 টাকার পেলাম না পাওয়ার পরে আমি এখন উনি আমাকে চাঁদরাতেই করে দিল। দেওয়ার পরে এটা হচ্ছে 2010 সালে। 2010 সালে যখন উনি আমার 9 সালে কাজটা যখন বন্ধ করে দিল, চাঁদরাত আসলো, আসার পর কাজগুলি দেওয়ার পর টাকাগুলি দিল। 2010 সালে আমি ওনার কাছে গেলাম,
যাওয়ার পরে বললাম আপা আমাকে কাজ দিবেন না। তো উনি আমাকে বললো কি যে এখন তো ঢাল সিজন, তুমি কিছুদিন পরে আসো। তো এখন আমি কি করবো, এই ঢাল সিজনে এসে উনি যখন ওনার সিজন আসবে তখন আমাকে কাজ দিবেন, দেন যখন সিজন ছাড়া হয়ে যাবে তখন আমাকে কাজ, এর মাঝখানে উনি আমাকে কাজ দিতে চাইলো না, কাজে কিছু অল্টার হলো। কাজের অল্টার হলো না, ওখানের যে ম্যানেজার ছিল ওই ম্যানেজারের সাথে কোনো মেয়ে মানুষ কথা বলতে পারবে না। ওই ম্যানেজারের সাথে কথা বলবো কেন? হ্যাঁ, ওই ম্যানেজারের সাথে কীভাবে আমার সাথে দেখা হলো, তেন আমাকে কিছু কাজ দিল না। তো আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে তো আপু কোনো কাজ দিল না, আর আমি আজকে যদি আমাকে টাকাটা না দেয় তাহলে আমার আজকে 1000 টাকা যদি আমাকে দেয় তাহলে আমার আজকে বাসায় বাজার চলবে, দেন যদি 1000 টাকা নাও দেয় তাহলে আমার বাসায় বাজার চলবে না। আমি সকাল 6টায় গেছি, দেন কাজগুলি দিলাম, আমাকে 1 টাকা দিল না দিয়ে বের করে দিল। তো আমি রাস্তায় দাঁড়ায় একা ওদের আরেকটা কারখানা ছিল, ওইখানে দাঁড়ায় দেওয়ালের দিকে তাকায় আমি একা কাঁদতেছি যে আজকে যদি আমি টাকা না নিয়ে যাই তাহলে তো আমি বাজার করতে পারবে না। মাকে তো বলে আসছি যে মা আমি আজকে যাবো, টাকা দিলে দেন আমি বাজার করব। তো আমি রাস্তা দাঁড়ায় কাঁদতেছি, দুপুরে কোনো খাবার নাই। তো ওই যে জাহাঙ্গীর নামে যে লোকটা, ওনাকে আমি ফোন দিলাম যে জাহাঙ্গীর ভাই কি করবো, আমাকে তো টাকা দিচ্ছে না, একটা কাজ করেন আপনি দুপুরে খাইছেন? আমি কি না, তাহলে আসেন আমার কাছে আসেন। তা ওনার বাসায় গেলাম, যাওয়ার পর উনি কী করলো, উনি যে মেসে খাইতো, তো ওনারই এক আত্মীয় ওখানে লোক খাওয়াত উনি, তো উনি কী করলো ভাত খান। তো আমি ভাত খাবো কি, আমার ভাত পেটে যাচ্ছে না। তো উনি আমাকে ভাত দিল, একটা কাঁকরোল ভাজি, শুধু শুকনো ভাজি আর একটা পুঁটি মাছ, এটা দিয়ে উনি আমাকে ভাত দিলেন। ওখানে যেটা খাবার ওদের মেনুতে ছিল, তো 1 নালা ভাত মুখে দিয়েছি, কিন্তু মাছটাও ছিল পোড়া, একেবারে করকরা একদম করা। তো 1 নালা ভাত মুখে দেওয়ার পরে ওই যে ভাইয়াটা যে ম্যানেজার, ওনাকে আমি ফোন দিছিলাম, তো উনি ফোনটা রিসিভ করে তখন আমাকে ফোন ব্যাক করলো। তা আমি বললাম যে ভাইয়া এরকমের উনি তো আমাকে কাজ দেয়নি আর আমাকে কোনো টাকাও দেয়নি, আমাকে অন্ততপক্ষে 1000 টাকাও যদি দিত আপা তাহলে হয়তো আমি অনেক ভালো হতো আমার জন্য। তো উনি কী করলো, ঠিক আছে আপনি আসেন, আসার পরে আপনাকে আসলে দেখি কি করা যায়। তা আমি গেলাম, যাওয়ার পরে উনি বললো যে একটা কাজ করেন, আপনি যাই আপনাকে বলেন, ওখানে যে ম্যানেজার ছিল সেকেন্ড ম্যানেজার, ওকে গিয়ে বলেন যে টাকাটা দেওয়ার জন্য আর কিছু কাজ দেওয়ার জন্য। তো আমি গেলাম, যাওয়ার পরে বললাম কি যে ভাই আমাকে কিছু কাজ দেন, আমাকে এই দাদা পাঠাইছে কাজগুলো দেওয়ার নিতে, আপনি ওনাকে চিনেন কীভাবে? তখন আমাকে উল্টো প্রশ্ন করল। তখন আমি আর কি উনি যেভাবে আমাকে শিখাই দিল, যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ওনার সাথে আমার দেখায় এইভাবে। তো আমাকে তখন 1000 টাকা দিল, আর দেন আমাকে কিছু কাজ দিল, যে কাজগুলি আপনি করে নিয়ে আসেন। তো এগুলি করার পরে দেন এরকম করে দিল, দেওয়ার পরে তো ওই যে 2010 সালে আমাকে বললো যে আপনার এখন ধান সিজন, এখন কাজ দেওয়া যাবে না, তো আপনি কিছুদিন পরে আসেন। তো আমি তখন ভাবলাম যে এখন তো পুরোই ঢাল সিজন, এখন আমি কি করব, কিছুই তো করার নেই আমার। আর এলাকায় তো আমাকে কেউ 5টা টাকা ধার দিবে না, যে তুমি 5 টাকা নাও, 5 টাকার যে ধার যে আমি করব, সেই ধার টাকাটা আমি পরিশোধ করবো কীভাবে? আমার তো টাকা থাকতে হবে, টাকা না থাকলে আমি কোত্থেকে দিব? দেন কি করব, তখন আমি ওই যে কাজ করছিলাম ওখান থেকে যে আমাকে 40,000 টাকার মতো আমাকে দিছিল, ওখান থেকে আমার 3টা 1000 টাকা ছিল। তো 3000 টাকা আমি রেখে দিছিলাম। তো ওই যে বাড়ির যে একটা ওই যে বাড়িটা যে বাসাটা আমরা ভাড়া নিয়েছিলাম, তো ওখানে হচ্ছে একটাই ফ্যামিলি ছিল, আর দেন আমরা গেছিলাম। তো ওই আপুটা আমাকে বললো কি, আপা আপনি তো মোটামুটি ভালো কাজ জানেন, আপনার ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভালোই করেন, আপনি এখানে কিছু কাপড় তুলে চলবে। তো আমি বললাম যে আপা আমাকে তো ওইখানে যে বাসায় ছিলাম ওই বাড়িওয়ালা আন্টি বললো যে এখানে কাপড় বিক্রি হয় না, এখানে আমরা কাপড় আনছি ড্যাম খেয়ে যায়, বিক্রি হয় না। কয় না আপনি উঠান, চলতে পারে। তো দেন তখন আমার কাছে 3000 টাকা ছিল। তো ওই 3000 টাকা নিয়ে আমি নিউ মার্কেটে গেলাম। যাওয়ার পরে নিউ মার্কেটে গিয়ে কী করলাম, যে কাপড় গজ বিক্রি করার পরে যে শেষের যে থাকে 2 গজ 1 গজ 1.5 গজ এই টাইপের যে কাপড়গুলি থাকে, ওখান থেকে আমি কিছু কাপড় নিয়ে আসলাম কিছু কম টাকায়, 25 টাকা করে গজ কাপড় নিয়ে আসলাম। এসে আমি প্রায় মোটমাট ভালোই কিছু কাপড় নিয়ে আসলাম। আসার পর আমি ওখানে ওই কাপড়গুলি 30 থেকে 35 টাকা করে সেল করলাম। দেখলাম খুব ভালো বিক্রি হচ্ছে আমার, খুব ভালো আর কি, প্রতি গজ আমার 10 টাকা 5 টাকা করে থাকছে। দেন তখন আমি ওই টাকাগুলি থাকার পরে আমি ওইখান থেকে আরও কিছু টাকা আমার হওয়ার পরে ওই টাকাটা আমি রেখে দিলাম যে আমি কিছু কাপড় তুলবো। দেন তখন কিছু ওই যে পাতিল নিয়ে আসলাম বাড়িতে, কিছু লোকরা বড় বড় পাতিল, ওই কিছু পাতিল রাখলাম আমি ওই টাকাটা দিয়ে, ছিল করছে। তো ওই আপারা আর কি আমাকে দিলো যে রাখেন, তো আমি ওই টাকাটা দিয়ে পাতিল রেখে ফেলছি। তো রাখার পর আমার কাছে এখন আর কোনো টাকা নেই, তো কি করব? তো মামার কাছে বললাম, মামা আমার কাছে না কোনো টাকা নেই এখন। তো মামা বললো এখন কী করবি? তো ওই এলাকায় আমি তখন আর কি ওই হোলসেলের কাজ তোমার বন্ধই হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে
তো মামা বললো কি যে তাহলে এখন কি করবি? আমি টুকটাক অর্ডার নিচ্ছি, তো আমার যে সেলাইয়ের যে মজুরিটা, ওই মজুরিটা আমি কমাই দিলাম, যে আমি যদি কম টাকা নিই তাহলে অবশ্যই আমার কাছে কাস্টমার আগাবে। তাই করলাম, তো কিছু কাস্টমার ভালোই আমার জোগাড় হলো। তো মামাকে বললাম, মামা যে ইউনিভার্সিটিতে জব করতো, একটা ভালো ইউনিভার্সিটি নাম করা, তো ওই ইউনিভার্সিটিতে গেলাম। যাওয়ার পরে মামাকে বললাম যে মামা, আমি ইউনিভার্সিটির নামটা বলতে পারি তো? ঢাকা ইউনিভার্সিটি মামা আর কি একজন লেকচারার, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তো বর্তমানে উনি এখন এখানে নাই, উনি এখন বর্তমানে লন্ডনে আছেন। আচ্ছা। তো ওই মামার কাছে গেলাম, যাওয়ার পর মামা বললো কি তাহলে কি করবি তুই এখন? মামার ক্যাম্পাসে গেলাম, মামা তখন ওইখানে ইয়েতে ছিল। থাকার পরে মামা বললো কি তাহলে আমি মামা তাহলে আমাকে কিছু টাকা ধার দেন। হ্যাঁ তাহলে একটা কাজ করো, তোমাকে আমি কিছু টাকা ধার দেই। মামা তখন আর কি অস্ট্রেলিয়া থেকে আসলো, উনি 2 বছরে পিএইচডি করে আসলেন। তখন মামা আমাকে 7,000 টাকা দিল, যে তুমি আমাকে 7,000 টাকা আমি তোমাকে দিলাম, দেন তোমার 7,000 টাকা ব্যাক করতে হবে। আমি ঠিক আছে মামা, আমি 7,000 টাকা ব্যাক করবো। তো 7,000 টাকা নিয়ে গেলাম, দেন মামা আমার সাথে গেল। দেন আমি তখন কিছু কাপড় 3 পিস তুললাম আর কিছু গজ কাপড় তুললাম। সেটার গজ হচ্ছে 400 টাকা করে গজ। তো 400 টাকা করে গজ মানে আমি কিনলাম হচ্ছে ধরেন, তখন আমি পুরো গজে আমি প্রত্যেকটা গজে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা করেও আমি প্রফিট পাচ্ছি। ওকে। হ্যাঁ, যে 400 টাকা গজ, ওটা মার্কেটে সাধারণত চলতেছে 600-700 টাকা করে গজ, কিন্তু আমি ছাড়তেছি 500-400 এরকম করে। আমি মার্কেটের থেকে কম রেটে ছাড়তেছি, দেন আমার খুব ভালো বিক্রি হচ্ছে। তো বিক্রি হতে আমি কিছু ড্রেস কিনলাম, 3 পিস উঠালাম বাসায় ভালোই আর কি বিক্রি করতে শুরু করলাম, ভালোই প্রফিট আসতেছে। দেন মামা বাসা ভাড়ায় দিয়ে যাচ্ছেন। তখন আমাদের বাসা ভাড়াটা দাঁড়ালো হচ্ছে 4,500 টাকা। তো 4,500 টাকা মামা দিল। দেন তখন দেখলাম যে আমার ইনকামটা ভালোই হচ্ছে, আমার এখন আর কোনো কষ্ট হচ্ছে না। তখন মামাকে বললাম যে মামা, আপনি তো এতদিন যাবত আমাকে দিয়েছেন, আব্বা তো সেই 2005 সালে চলে গেল, 5 সাল থেকে আপনি এখন দিচ্ছেন, তো এখন 2010 সাল, এখন আমি দেই। তো মামা বললো যে তুই দিবি? আমি হ্যাঁ মামা আমি দেই, যখন আমি না পারবো তখন আপনি দিয়েন। তো মা বললো ঠিক আছে দাও, তুমি যদি দিতে চাও তাহলে দিতে পারো, সমস্যা নাই। তো আমি এই ঘর ভাড়া দেওয়া শুরু করলাম। দেন আমি ভালোই তখন আর কি ইনকামটা বেড়ে গেল। তো বাড়তে আমি বাসায় ভালোই, আমি সারাদিন দেখা যাচ্ছে যে সকাল থেকে শুরু করতাম, ডেলি 6 থেকে 7টা করে ড্রেস সেলাই করতাম, আবার ওগুলি কমপ্লিট করে আবার কাস্টমারকে ডেলিভারি দিতাম, ভালোই আর কি। মোটামুটি এখন আমি খুব ভালো আছি, যে আমারও কিছু টাকা প্রফিটও হলো। তখন আস্তে আস্তে কিছু টাকা প্রফিট করার পরে দেন বাসা শিফট করলাম। তখন আর কি এই বাসা ভাড়াটা আর কি আস্তে আস্তে বেড়ে গেল। দেন 4.5 থেকে 8.5 হলো। এখন 8.5 করতে এখন আর কি আমার জন্য বিয়ের জন্য তারা উঠে পড়ে লাগলো, যে তোমাকে এখন বিয়ে করতে হবে 2008-এর দিকে না, 9-এর দিকে এরকম। মামা আর কি তখন ওখান থেকে, মামা যখন অস্ট্রেলিয়া ছিল তখন আমাকে বললো বিয়ের কথা। তখন আমি বললাম যে মামা আসবে যখন তখন আমি বিয়ে করবো, দেন আমি এর আগে বিয়ে করবো না। মামা এরকম একটা আমি দিলাম, কিন্তু আমার যে কোনো রিলেশন করা বা কোনো কারোর সাথে কোনো সম্পর্ক করা, এই চিন্তাটা কখনো আমার মাথায় আসতো না। যে ভাবতাম যে না আমি এগুলি কখন করব। আর ওই যে ছোটোবেলার একটা কথা ছিল যে তোমরা এমন কোনো কিছু করো না যাতে কেউ কোনো খারাপ কিছু বলে, ওইটাই মাথার ভিতরে সবসময় কাজ করতো। তো এই কথা বলার পরে আমি বললাম যে মামাকে বললাম, পরে মামা আসার পরে মামা একদিন বাইরে বসে বললো কি যে বড় খালাকে বললো যে ওর জন্য একটা ছেলে দেখেন। তো মামাকে তখন বললাম যে মামা আমার জন্য, তখন আর কি মামাকে বললাম যে আমি আর মামার সাথে খুবই ফ্রিলি, আমার থেকে কেউ বাসার ভিতরে এতটা ফ্রিলি কেউ না। তো মামাকে বললাম যে মামা আমার জন্য ছেলে দেখতে হলে ড্রাইভার হতে পারবে না, তারপর হুজুর হতে পারবে না, পুলিশ হতে পারবে না, দেন এই জিনিসগুলি হতে পারবে না। তা মামা বললো যে কেন এগুলি কি তোমার জন্য কি রাজপুত্র কেউ তোমার জন্য অপেক্ষা করছে নাকি? তাহলে তুমি যে এই জিনিসগুলি অপশন দিচ্ছ, দেন সিগারেট খেতে পারবে না, তোমার জন্য কি রাজপুত্র অপেক্ষা করে আছে নাকি? তো এই কথা বলার পর আমার খুব কষ্ট লাগলো। আমি উঠে ঘরে চলে গেলাম। ঘরে চলে যাওয়ার পরে মা বললো কি বাবা দেখ, তুই তো পড়াশোনাটাও করতে পারিস নি ভালো করে, তোর জন্য হয়তো বা চেষ্টা তো করবো তোর জন্য ভালো কিছু করার জন্য, দেন কতটুকু পারবো জানি না, বাট এত অপশন দিলে তোর হচ্ছে না। তো মামা আমাকে খুব বোঝালো, ঠিকঠাক হয়ে গেল। দেন 2010 সাল থেকে এই প্রপোজাল দেখা শুরু করলো। তো তখন খুব ভালো প্রপোজাল আসলো, কিন্তু কোনো না কোনো ক্লু দিয়ে আর কি জায়গা জিনিসটা এদিক হলো না। একটা প্রপোজাল আসতো এরকম, এখন এমন প্রপোজাল আসতো খুব হাই লেভেল। তখন মামা চিন্তা করলো ওর তো বাবা নেই, যেহেতু আমি থাকবো না, তখন মামার চিন্তা করলো মামা বাইরে শিফট করবেন, বাইরে ওখানে সেটেল হয়ে যাবে, তো এখানে তো আমি থাকবো না। সেক্ষেত্রে যে ও যদি কোনো সমস্যা হয় দেন কি করবে? কিন্তু ভাইরা তখন মোটামুটি ভালোই পড়াশোনাই করলো, তো ছোটো ভাইটাও মোটামুটি করতে লাগলো।
তো মেজো ভাইটা আমার ইমিডিয়েটলি যে ছোট, ও পড়াশোনাটা বন্ধ করে দিল। ও বলে যে না, আমি আর পড়বো না। ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, করার পরে বললো যে আমি পড়বো না। দেন ও কী মনে করে দেন তারপর আবার পড়াশোনা শুরু করছে জানি না, তো আবার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। তো এরকম করতে করতে পরে আমাকে বললো যে ঠিক আছে তুমি যেহেতু, আমি তখন আর কি অপশন দিলাম যে আমি এখন বিয়ে করবো না, মামা আসলে বিয়ে করবো। তো কিন্তু আমি যে কারোর সাথে যে রিলেশন করাটা, এই সময়টুকু আমার ভিতরে ছিল না। কারণ আমি দেখা যায় কাজ করতাম সারাদিন, কাজ করে দেখা গেল যে ওই টিভি দেখতাম, টিভি না দেখলে কাজ করতাম, এই আমার অপশন ছিল। তো এর পিছনে একটু যেতে হয়। 2006 সালে যখন আমার পড়াশোনাটা যখন বন্ধ হয়ে যায়, তো একটা ছেলে বলছিল যে ও ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আচ্ছা। তো ওর কথা শুনে আমার কাছে না মনে হলো যে হ্যাঁ, আমিও ওপেন ইউনিভার্সিটি ভর্তি হব, আমিও পড়াশোনা করব। ও যদি করতে পারে তো আমি কেন করতে পারবো না? তো তখন কোনো ফর্ম ছিল না, ভর্তি হওয়ার মতো কোনো ছিল না। তো ওইখানে গেলাম, এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল কলেজ, যখন তখন ওপেনের একটা ছিল, অপশন ছিল। তো ওখানে গেলাম, যাওয়ার পরে ওরা বললো কি যে এখানে ফর্ম শেষ হয়ে গেছে। তো একটা মহিলা দাঁড়িয়ে আছে, বললো কি তোমরা কি ওপেনে ভর্তি হবা? তো আমি বললাম হ্যাঁ। তো এক মামার মাধ্যমে গেলাম। তো যাওয়ার পরে বললো কি যে হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি ওই টিচারের নাম্বারটা না, উনি পারবে ভর্তি করাতে। তো ওই টিচারকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর উনি আসলো, সত্যি উনি আমাকে ওপেনে ভর্তি করে দিল। দেওয়ার পরে তো ওই টিচারটা বললো কি, ওনার বাসা যেখানে ছিল আমার বাসাটা সেখানেই ছিল। তো যে মামাটা আমার সাথে গেছে, তো উনি আমাকে বললো কি, বললো তোমার মামা চলে যাক, তুমি আমার সাথে চলো। আর স্যারটা দেখতে এরকম একটা ছিল, একটা ভয়ানক টাইপের চেহারা ছিল, যেমনি কালো তেমনি মোটা, অনেক লম্বা চূড়া। দেখে মনে হচ্ছিল যে না, যে কেমন যেন দেখতে, খুব একটা ভয়ানক ব্যাপার ছিল। তো আমার কাছে খুব লাগলো, ওয়ার্ড লাগলো জিনিস। আমি বললাম যে না, আর উনি আমার হাত ধরেই বললো চলো তুমি আমার সাথে। তা আমি বললাম যে না, আমি যাবো না, আমি এখানে কাজ আসছি। তখন আমি মিথ্যা বললাম। দেন উনি যে আমার হাত ধরছিল, ওর পর থেকে আর আমি যাই না, আমার এখানে পড়াশোনা করছি না। তো দেন পরে বিয়ের কথা আসলো, আসার পরে আমি বললাম যে না, আমি বিয়ে করবো না, মামা আসুক, মামা আসলে দেন বিয়ে করবো। তো বিভিন্ন প্রপোজাল দেখছে, দেখার পরে তো এক একটা বিভিন্ন রকমের একটা অজুহাত আসতেছে যে না, এই ছেলে এরকম, ওই ছেলে এরকম। কিন্তু আমার কথা হচ্ছে মামা আসবে, দেন তারপরে আমি বিয়ে করবো। কিন্তু আমার তো কোনো কারোর সাথে রিলেশন নাই। কিন্তু সবাই আমাকে বলে নিশ্চয়ই এই মেয়ের কারোর সাথে রিলেশন আছে, দেন নয়তো আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে দেন সম্পর্ক ভেঙে গেছে, এই জন্য এখন এই কথা বলছে। দেন আমি কোনোদিন কারোর সাথে রিলেশনই করিনি। হ্যাঁ, একটা ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে ওই ভাইয়াটা আমাকে যথেষ্ট পরিমাণ পছন্দ করতো, কিন্তু ওনার স্ট্যাটাস দেন আমার স্ট্যাটাস অনেক উপরে। উনি একজন এডুকেশন লোক, যে পড়াশোনার ক্ষেত্রে ওনার সব কিছু হাই, এবং দেন ওনার স্ট্যাটাসও হাই। সেক্ষেত্রে আমি কিছুই না, আমি একদম শূন্য পর্যায়ে। দেন তারপর উনি কিছু কথা শুনে আমার খুব বিশ্বাস করে উনি আমাকে পছন্দ করেছে। দেন ওনার মাকে গিয়ে বললো, ওনার মা বলার পরে ফার্স্টে ওনার অপশন হচ্ছে বরিশালের মেয়ে বিয়ে করানো যাবে না। দেন তারপর অপশন দিলে কি, ও তো পড়াশোনা না, মিনিমাম তো ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, তাহলে হবে। তারপর ওই ভাইয়াটা বললো, অনেক চেষ্টা করেছে, ওই ভাইয়াটা বললো যে মা তুমি একটা কাজ করো, তুমি ওর ছবিটা দেখো, পড়াশোনা তো নাহলে আমাদের যে সম্পত্তি যা আছে, আমাদের তো অটুট সম্পত্তি, ওনাদের এতটাই সম্পত্তি যে অফুরন্ত, আমি নিজে দেখেছি ওনাদের অফুরন্ত সম্পত্তি। তো বলে যে আমাদের যে এত কিছু, আমি তো একাই, এখানে তার কেউ নাই, তাহলে তো ওদের পড়াশোনা তোকে করানো যাবে, সেটা কোনো ব্যাপার না, তুমি একটু ছবি দেখো। না, ছবি দেখা যাবে না, দেন হচ্ছে বরিশালের মেয়েরা ভালো হয় না। তো এটা গেল, এটা চলে গেল। তো আমি আর ওনার সাথে আমার ভালো লাগতো, ওনাকে আমার অনেক ভালো লাগতো, ওনাকে এরকম ভালো লাগতো। যদি উনি আমাকে একদিন বৃষ্টিতে ভিজছি, উনি আমাকে বলছে যে ভাইয়া যাও তুমি চুলটা ধুয়ে আসো। আমি ওই রাত্রে ঘুম থেকে উঠে চুল ধুয়ে আসছি। আমার বলে কি হয়েছে, পাগল হয়ে গেছে মনে হয়, দেখ এতটা ওনার প্রতি আমি দুর্বল হয়ে গেছিলাম। দেন উনিও অনেক দুর্বল হয়েছিল আমার প্রতি। তো যেন পরে আমি বললাম যেহেতু মা চাচ্ছে না যেখানে, সেখানে কখনো সুখী হওয়া পসিবল না। তো যাই হোক, এটা চলে গেল, ভাইটা বিয়ে করলেন। তো আমি কারোর সাথে রিলেশনে যেতাম না, কারণ রিলেশনে যাওয়া মানে হচ্ছে, কেন রিলেশনে যেতাম না, যে বড় আপু রিলেশন করেনি, সেটা হচ্ছে বড় আপুকে দুলাভাই পছন্দ করে বিয়ে করেছে আপুকে। দেন এভাবে বিয়ে করেছে যে আপু আমার মামার পা ধরে নিচ্ছে, সেখানে বড় আপুকে যে পরিমাণ টর্চার করছে, সেক্ষেত্রে তো আমি রিলেশন তো কখনোই করবো না। তো আমি আমার ফ্যামিলি থেকে কিছু শেখার কারণে আমি যে কথাগুলি বলতাম, মানুষের এই কথার উপর ভিত্তি করে বলতো কি যে না, এই মেয়ে রিলেশন করছে, সম্পর্ক করে সে ছ্যাঁকা খায়, এই জন্য এরকম অবস্থা করতেছে, এই জন্য দেন সে এরকম করতেছে। তো আমি আসলে এটা কখনোই চিন্তাও করিনি যে আমি রিলেশনে যাব। আমার সবসময় অপশন ছিল যে আমি রিলেশন করে বিয়ে করবো না, আমি সেটেল ম্যারেজ করবো, কারণ হচ্ছে সবাইকে নিয়ে করব। কেউ যেন আমাকে বলতে না পারে যে না, ও অমুকে দেখছি প্রেম করে বিয়ে করছে, প্রেম করে বিয়ে করে এই অবস্থা হয়েছে, এটা যেন কেউ বলতে না পারে। আর যে ডিভোর্স নামের যে শব্দটা, এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় কাজ করে।
তো এরকম পর্যায়ে চলে গেল, পরে চলে যাওয়ার পরে এখন প্রপোজাল আসার পরে বলে কি যে প্রাথমিকভাবে হচ্ছে যে তুমি মেয়ের বাবা আছে, বাবা কি করেন? তো যখনই বলে যে বাবা নাই, মা হয়তো বা বলে যে বাবা আছে, খোঁজ খবর নিচ্ছে না বা বিয়ে করছে সেই, তখনই না কেমন একটা মোড় ঘুরে যায়। যখনই আবার বলে যে না ঠিক আছে বাবা নাই, সমস্যা নাই, কিন্তু বাড়ির এখানে কি জমি টমি আছে নাকি, যে এলাকাতে আমরা থাকি যে এখানে জমি টমি আছে, যখন বলে যে না জমিও নাই, তখন বলে কি যে না কোনো কিছু কি কোনো ছেলেকে কোনো অপশন কি দেওয়া যাবে কি না এই সেই। তো এরকম করতে করতে পরে মামা একটা প্রপোজাল নিয়ে আসলো, সেটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা ছেলে আমাদের এখানকার পড়তো, তো ছেলেটা মাস্টার্স কমপ্লিট করা ছিল। দেন ওকে অপশন দিয়েছিল মামা হচ্ছে জব দিবে, জব দিয়ে মামা বলছিল যে মামা একটা ভার্সিটিতে জব দিয়ে দিবে, জব দিয়ে গিয়ে ওকে আমার কাছেই করবে। তো মামার সবসময় ইচ্ছা ছিল যে আমাকে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিবে, একটা শিক্ষিত ছেলে, কারণ আমার ভাগ্নিটা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে, সেক্ষেত্রে যদি একটা ভালো ছেলে একটা শিক্ষিত ছেলে দেয় তাহলে হয়তো ওর লাইফটা অনেক ভালো পর্যায়ে চলে যাবে, ওর এই কাজটাও আগাতে পারবে, আর যদি কাজটা না করাতে চায় সেটা পরের ব্যাপার। তো ওই ছেলেটাকে আনলো, ছেলেটা আমাকে পছন্দ করলো, করার পরে দেখা গেল কি যে মামা বললো যে গভর্নমেন্ট জবের কথা, তো গভর্নমেন্ট জবের কথা নিয়ে বলার পরে এক সময় হলো কি যে ও আমাকে এতটাই পছন্দ করতো যে আমি যদি বলতাম এখন রাত তাহলে রাত, যদি বলতাম দিন তাহলে দিন। তা আমার নিজের মাথার মধ্যে একটা কাজ করলো যে এত ভালো মানুষ হয় কি করে, তার ভিতরে বিন্দু পরিমাণ কি রাগ হতে পারে না? আমি যে এত রাগ দেখাচ্ছি, যে এত কিছুই করতেছি, তার ভিতরে বিন্দু পরিমাণ রাগ নাই। তো আমার কাছে মনে হলো যে আমি তাকে একটু ট্রাই করি। তার কারণও হচ্ছে আমি একটা অসুস্থ ছিলাম, তো অসুস্থতা থাকার কারণে উনি আমাকে বললো যে মিরপুর দিয়ে আসতেছিলাম, তখন বলে তুমি একটা কাজ করো, তোমার হার্টটা টেস্ট করো। তো আমার জিনিসটা রাগ হলো, তার মানে কি আমি রুগী বিয়ে করবা? ঠিক আছে, আমি হাঁটতে হাঁটতে 1 নম্বর চলে আসছি, দেন আমার পিছনে সে 1 নম্বর পর্যন্ত হেঁটে হেঁটে আসছে আমাকে কনভিন্স করার জন্য। তো এরকম করতে করতে পরে আমি বাসায় এসে আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে না ওকে আমি ট্রাই করে দেখবো, যে দেখি সত্যি কি আমাকে ভালোবাসে নাকি আমার জবের জন্য মামার পিছনে ঘুরে বেড়াচ্ছে, আমাকে এরকমভাবেই করতেছে। তো যে এরকম বললাম সেরকম ওই কাজটা করলাম কীরকম, আমার কাছে সেকেন্ড একটা নাম্বার ছিল, তো এক ভাবি আছে, তো ভাবির সাথে খুব ভালো রিলেশন আমার। তো ভাবিকে বললাম ভাবি তুমি কি একটা কাজ করে দিতে পারবে আমাকে? তো ভাবি বললো কি যে হ্যাঁ করে দেওয়া যাবে না কেন, আমি তুমি একটা কাজ করো, তুমি একটু ওকে ট্রাই করে দেখবা। তো ভাবিকে বললাম যে তুমি আমার একটা কাজ করো, আমি নাম সম্পূর্ণ তুমি করবা, আমার সম্বন্ধে যত খারাপ কিছু আছে তুমি সেটা ট্রাই করবা। ও এরকমভাবে থাকতো, সেটা হচ্ছে কি আপনার দেখা গেল যে আপনার ওই যে অফিস থেকে বের হলে আমাকে ফোন দিত, অফিসে ঢোকার সময় ফোন দিত, একটা ইংলিশ নিউজে ছিল। তো এরকম করতে করতে দেখা গেলো আমার এই সন্দেহ হওয়ার কারণে ভাবিকে বললাম, তো ও প্রতিদিন সন্ধ্যার সময় অফিস থেকে বের হলে আমাকে ফোন দিয়ে বেরোতো যে আমি বের হচ্ছি। তো এটা বলার পরে তো ভাবিকে নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর ভাবি আমি যা বললাম ঠিক সেম তাই করলো। বলার পরে আমাকে আমি তখন ওই ভাবি বলার পরে ও আমাকে ফোন দিয়ে বললো কি যে আমাকে না একটা মেয়ে ফোন দিছে, বলতেছে তুমি এরকম আমি আরও কি বলতাম, কিন্তু তুমি কি বলছো? পরে বলতেছে যে এরকম যে ওর আমি বাসায় গিয়ে ফোন দিব এইটা বলছে। তো আমি বললাম ঠিক আছে দেখো কি বলছে তোমাকে। আমাকে কিছু বলে নাই, জাস্ট তোমার নাম বলো তোমার বান্ধবী। তো এই কথা বলার পর প্রতিদিন সে সন্ধ্যা 6টায় আমাকে অফিস থেকে বের হয়ে ফোন দেয়, কিন্তু ওই সময় আর আমাকে ফোন দিল না। সে কী করলো, বাসায় গিয়ে ওই ভাবির সাথেই বললো কি ভাবিকে বললো যে আমি বাসায় গিয়ে আপনাকে ফোন দিব। তো সে কী করলো, বাসায় গিয়ে সে ড্রেস চেঞ্জ না করে ওই ভাবিকে ফোন দিল। তো ভাবিকে ফোন দিল, ভাবির সাথে সে কথা বললো 22 মিনিট 23 সেকেন্ড কথা বললো। সে বললো যে ভাবি বললো যে আপনি কেন ওই মেয়েকে বিয়ে করবেন? সে আমাকে যে আমার বাবার ব্যাপারে আমি যে এতটা কাজ করতেছি বা এরকমের সে আমাকে যত পরিমাণ নিচে নামানো দরকার অ্যাকচুয়ালি যেরকম নিচে নামানো যায় ঠিক সেভাবে আমাকে এক কথা বলতে সে আমাকে করুণা করতেছে এরকম ভাবে। তো বললো যে আমি তো এই মেয়েকে তো আমার যোগ্যই না, কোনো এই মেয়েকে বিয়ে করতেছি শুধুমাত্র এই কারণে। তো এই কথা বলার পরে আমার না জিনিসটা শুনে অনেক খারাপ লাগলো, যে তার মানে কি মেয়েটা আমাকে সে করুণা করতেছে, তার মানে দেন আমাকে বিয়ে করার জন্য সেই করতেছে না জবের জন্য, তার মানে সে যদি জব না থাকে দেন আমাকে তো অবশ্যই টর্চার শুরু করবে। ঠিক ওই মুহূর্তে তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছিল গভর্নমেন্টের জবের, মামা ট্রাই করছে, পরে এক মামা বলছিল যে ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। দেন আমি তখন ওনার কথাটা শুনে আমি ফোনটা অফ করে দিচ্ছি, আমি আর ফোন খুলতেছি না, আমাকে কেউ পাচ্ছে না। আমার এতটা কষ্ট লাগলো, আমি শুয়ে কাঁদলাম কতক্ষণ। দেন তারপরে এই কথা বলার পরে আমার খুব কষ্ট লাগলো, আমি কাঁদার পরে বললাম কি যে আমি বিয়েই করবো না,
তার মানে কি আমি পড়াশোনা না, আমার বাবা নেই, আমার বাবা এই করে, এজন্য কি আমাকে সে বিয়ে করেছে? তখন কি আপনি ফ্যামিলি থেকে তখনও ডিটাচড, আপনি আলাদা আলাদা থাকছেন? না না না, আমি তো বাবা মায়ের সাথে থাকছি তখন। তখন মায়ের সাথে থাকছেন কিন্তু বাবা থাকে না? না, বাবা আমাদের কাছ এবং থেকে আপনি সেই নিজের 2005 সাল থেকে চলে গেছে। নিজের সংসার নিজেই চালাচ্ছেন? হ্যাঁ, নিজেই চালাচ্ছি। মামা দিন বাসা ভাড়া দিত, দেন এখন তো মামা বাসা ভাড়া দিচ্ছেন না, তখন আমি নিজেই দিচ্ছি বাসা ভাড়াটা। দেন খাবারের খরচটা আম্মু দিচ্ছেন, দেন কিছু দরকার হলে পড়াশোনার খরচটা হচ্ছে মামা কিছুটা বের করতেন। তো এই কথা বলার পর আমার খুব কষ্ট লাগলো। তখন মামাকে বললাম যে মামা, ফোন দিলাম তখন রাতে মামাকে, তখন মামা হচ্ছে আপনার ইয়েতে থাকে, মামা তখন ইউকেতে চলে গেছে। তখন মামাকে বললাম যে মামা এরকমের ও না এগুলি বলতেছে। তখন মামা আমাকে বকা দিল, বললো তুই বেশি পণ্ডিতি করলি কেন? আমি বললাম মামা আমি বিয়ে করবো না জীবনে, কারণ যে আমাকে পছন্দ করে না, আপনার জবের পছন্দ করছে, সে আমাকে সারা জীবনভাবেই তো এইভাবে খোটা দিবে, হয়তো তার ফ্যামিলি ভালো, ঠিক আছে, আমি তাকে বিয়ে করবো না কোনোদিন। তো এই কথা বলার পর মামা বললো তোমার যেটা ইচ্ছা, যেটা তোমার ইচ্ছা, তোমরা যেটা ভালো মনে করো। তখন মামা রাগ করে বললো তোমাদের যেটা ইচ্ছা, আমি তোমাদের কাছে নাই, আমি তোমাদের সাথে নাই। তো মামা এই কথা বলার পরে দেন আর ওনার সাথে আর হলো না। দেন এই পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে আমার যেন প্রপোজাল আসার পরে একটাই প্রবলেম, যে বাবা থাকতে হবে, দেন বরিশালের মেয়ে কেন? মেন প্রবলেম হচ্ছে বরিশাল। তার মানে কি বরিশাল দেখে এই জন্য তো আমার হবে না। আমরা তো বলে কি মেয়ের আগে বিয়ে হয়েছে, নাহলে কেন কোনো মেয়ে কি একটা 29 বছর বা 28 বছর একটা মেয়ে কি একা কখনো থাকে নাকি? নিশ্চয়ই দেখেন আগে কতটা রিলেশন করছে, দেন তারপরে সে এই কাজে আসছে। তো এরকম করতে করতে মনে হলো যে না, এখন আর আসলে দেখা যায় প্রপোজাল আসে, তখন আমি মনে করলাম যে না, এখন আমি আসলে ঘরে বসে থাকবো না। আমার তখন ইচ্ছে হলো যে না, আমি কিছু একটা করবো। তখন ঘরে বসে আমি মেশিনটা আরও একটা বাড়ালাম, কর্মচারী নিলাম। আমি একটা মেয়েকে, যে এখন আমার সাথে যে আসছে ও হচ্ছে, ওকে আমি নিজে ফ্রিলি কাজ শিখালাম। তো আমি অনেকজনকে কাজ শিখাইছি, কাজ শিখানে দেন পরে এখন মনে হলো কি যে না, আমি বিয়ে করবো না। তো আম্মু এর মাঝখানে হচ্ছে তার চিন্তা হচ্ছে যে বিয়ে করবো না কেন, কারণ কি তোমার, তুমি বিয়ে করবো না কেন? আমার সবসময় আমাকে একই কথা বলে, বিয়ে করতে হবে। তো আমাকে বিয়ে করতে গেলে তোমার তো আমি যে বলবে যে বাবা নাই, দ্বিতীয় কথা তোমার বাড়ি আছে, তুমি কি যৌতুক দিতে পারবে আমাকে 5 লাখ টাকা? মানুষ তো শুনে যে মামা লন্ডনে থাকে, যে মামার কাছে মনে হয় যে হয়তো বা লন্ডন নিয়ে যেতে পারবে, আর নয়তো বা মামা শ্বশুর হয়তো বা ইয়েতে থাকে, লন্ডন থেকে 5 লাখ টাকা দিতে পারবে, নয়তো বা মেয়ে যে কাজ করছে এতদিন যাবত, যে কাজগুলি করছে, সে কি শুধু খাইছি, তার টাকা পয়সা মোটেও জমানো নাই। কিন্তু ভাইয়া একটা কথা বলতে গেলে কি, আমি যে ইনকাম করছি সবটুকু আমি নিজের খরচে লাগছে, কারণ আমার বাসা ভাড়া দিতে হচ্ছে প্রতি মাসে। আমি ইনকাম বা যতটুকু করতাম ঘরে বসে, বাসা ভাড়া দিতাম, টুকটাক নিজের খরচ চলতাম, সব কিছু করতাম। তো এরকম করতে করতে পরে মামা যখন এই কথা বলো, তো দেন 2012 সালে মামা বিয়ে করলো। বিয়ে করার পরে তো মামা এর মাঝখানে আমাকে বারবার বলতো যে তুই পড়াশোনাটা শুরু কর। তো আমার একটা লজ্জাবোধ কাজ করতো যে আমার ভাইরা এখন মোটামুটি পড়াশোনা করতেছে, ওরা ভার্সিটিতে পড়ে, আমি এখন পড়াশোনা করবো, ওর ফ্রেন্ড সার্কেল বা কী বলবে, এরকম একটা লজ্জা কাজ করতো আমার কাছে। তো আমি না পড়তে চাইতাম না, যে না থাক, এখন আর পরে কী করবো, এখন তো কাজই করতেছে, আর পরে কী করবো। তো 2012 সালে আমার মামি হচ্ছে, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, সে বললো কি, তো বললো যে তুমি এই কথা কেন বলতেছো, তোমার লজ্জা পাচ্ছে? আমার এক নানু আছে, তার ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলছে, দেন সে ওপেন থেকে সে পড়াশোনা করতেছে, তার কি এখন দরকার পড়াশোনাটা করাটা? তখন ভাবলাম যে সেটাও তো হতে পারে যে সে বুড়ো বয়সে যদি পড়াশোনা করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? দেন ওই 2013 সালে তখন আমি চিন্তা করলাম যে না, আমি পড়াশোনা আবার শুরু করবো। দেন আমি আবার তখন পড়াশোনার জন্য আবার গেলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ডে গেলাম। তো সেখানে গেলাম, যে বললাম যে আমি তো অনেক দিনের গ্যাপ, যেহেতু 20 লং টাইম গ্যাপ, তো আমি ওখানে গেলাম যে 8-এ ভর্তি হবো। তারা বললো যে না, এখন নেওয়া যাবে না, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন 8-এ ভর্তি করা যাবে না। দেন 9-এ যদি হয় তাহলে আমরা হয়তো কিছুটা হেল্প করতে পারি 9-এ ভর্তি হলে। তাই আমি ভাবলাম যে 9-এ ভর্তি হয়ে যে আমি এতদিনের গ্যাপটা কীভাবে পূরণ করবো, আমার পক্ষে তো পসিবল না গ্যাপটা পূরণ করার। তো ওরা আমাকে নিল না। পরে একজনে বললো যে একটা কাজ করো, ওপেনে যাও।